নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। গণপতির চরণে প্রণাম করে আমরা সায়েন্স ইন বাস্তু ক্লাসের প্রথম দিন আজকে আমাদের সেই ক্লাসের শুভারম্ভ করব। যারা যারা আমরা এই ক্লাসের মধ্যে আছি এখনো পর্যন্ত তারা প্রত্যেকে বা সবাই ক্লাসে উপস্থিত হতে পারিনি, তো সবাই উপস্থিত হব ধীরে ধীরে আমরা প্রত্যেকে, এবং চেষ্টা করব আগামীকাল থেকে একদম সময়ের মধ্যে জয়েন করবার। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অর্ধেক লোকই জয়েন করেনি ক্লাসে। তো ঠিক আছে, আমরা বিলম্ব করব না বেশি। আমি 2 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, যাতে যারা বাকি আছেন তারা জয়েন করতে পারেন। এই 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি সবাই? আমাকে একটু জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে কি, বা আমার কথা স্পষ্ট সবার কাছে যাচ্ছে কি? যে কেউ একজন আনমিউট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে। বাহ, খুব ভালো। তো চলুন আমরা সময় নষ্ট না করে ক্লাস শুরু করব। তো শুরু করার আগে, আমরা তো কেউ কাউকেই চিনি না সেভাবে। আজকে আপনারা আমাকে প্রথম দেখছেন, আমিও প্রথমবার আপনাদের সঙ্গে আলাপ করবো আজকে। তো সবার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই। নমস্কার, আমি ত্রিগুণানন্দ চক্রবর্তী। এই যে 3টে দিন সায়েন্স অ্যান্ড বাস্তু ক্লাসটি, আমার এই চেহারাটি আপনাদের দেখতে হবে। আমি এই ক্লাসটি নেব 3 দিন, এবং আমি এক এক করে আপনাদের থেকে আপনাদের পরিচয় জানতে চাইবো, যাতে আমাদের মধ্যে ওই শিক্ষক আর ছাত্রের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয় সেটা যেন না হয়। আমরা ত্রিগোণানন্দ ফাউন্ডেশনে এসেছি, আমরা একটা পরিবারের মতন করি আমরা মিশবো। ঠিক যেরকম একটা পরিবারের সদস্যরা সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেয়, সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলতে জানে, ঠিক আমরাও একই কাজটি করব, একইভাবে শিখবো। তো চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের নাম দেখাচ্ছে যে চয়ন হাজরা। এনেকে দিয়ে শুরু করা যাক। আর যদি সম্ভব হয় আপনারা একটু যদি ক্যামেরাটা অন করে বসতে পারেন, যদি আমি জোর করছি না, যদি সম্ভব হয় ক্যামেরা অন করে বসতে পারেন তো খুব সুবিধা হয়। তাহলে ক্লাসটি করতেও ভালো লাগবে আর আমার করাতেও ভালো লাগবে, একদম ফেস টু ফেস। তো একে একে এগিয়ে আসি আমরা নিজের পরিচয় নিয়ে। চয়ন হাজরাকে দিয়ে শুরু করা যাক। চয়ন বাবু। হ্যাঁ। প্রণাম মহারাজ। নমস্কার, আমি কোনো আহ, প্রধান নই। আচ্ছা, আমার নাম চয়ন হাজরা। আমার বাড়ি হচ্ছে মহেশপুর, শ্যামপুর থানা। আচ্ছা। আহ, আমি এখন কম্পিউটারে শিক্ষকতা করছি। বাহ। আর এইটুকুই। আপনিও শিক্ষক পেশায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, হ্যাঁ এবার ওগুলো শিক্ষককে পড়াতে আমার তো ভয় লাগছে এবার। শিক্ষকদের কি করে পড়াবো? এত ছাত্র পড়িয়েছি, শিক্ষক পড়াবো কি করে? না, শিক্ষক হলেও মানে শেখার ইচ্ছা আছে। শিক্ষক তো সেই যে প্রতিনিয়ত শেখে, যে শেখে না সে শিক্ষক হয় কি করে? একদম ঠিক। সেটাই। শাশ্বতী পাল। হ্যাঁ, নমস্কার সোমবাবু। আমি হাওড়া রামরাজতলা থেকে এখানে যোগাযোগ করেছি। আপনার আচ্ছা, সঙ্গে আমার সামনাসামনিও দেখা হয়েছে একবার। ঠিক ঠিক ঠিক, আমি জানি মনে আপনার পড়ছে। মনে আছে কিনা। ঠিক, একদম। সৌরেন হালদার। একটু তাড়াতাড়ি আমরা এই পরিচয় পর্বটা শেষ করবো, তাহলে আমরা টপিক আসতে পারি।
আচ্ছা, ঋত্বিক বাবু। ঋত্বিক বাবু, আপনি ক্যামেরা তো অন করে নিয়েছেন, কিন্তু আপনি মাইকটা অন করেননি এখনো। মাইকটা অন করুন, কথা শুনতে পাবো আমি। ঋত্বিক কর। ঋত্বিক বাবু, মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে আপনার। আপনার সাউন্ড খুব স্লো আসছে। ঠিক আছে। আহ, সরস্বতী পাল। সুময়। আমি সুময় মাইতি। Basically, I stay in Hyderabad. হায়দ্রাবাদ। আচ্ছা আচ্ছা, বাহ। আপনি কি করেন? I'm a software consultant. সফটওয়্যার কনসালটেন্ট, বাহ। আজকে তো শিক্ষক, কোথাও ইঞ্জিনিয়ার, কোথাও ডক্টর, এভাবে আজকে আমাদের ক্লাস ভরে গেছে। দারুণ ব্যাপার। মানে আজকে বেশিরভাগটাই দেখতে পাচ্ছি যে আমরা সায়েন্স গ্রুপটাকে পেয়েছি। তো ক্লাস জমে উঠবে। আগামী 3 দিন আমাদের স্মরণীয় হতে থাকবে। তো চলুন শুরু করা যাক। পরিচয় পর্ব মোটামুটি তো হয়েছে, আরো অনেকে জয়েন করবেন, আসবেন। দেরি করবো না আমরা, এবার স্টার্ট করবো। সরস্বতী দাস, একটু মিউট করে নেবেন। আপনার সাউন্ড আসছে, মিউট করে নেবেন। হ্যাঁ বাবু, তোমাকে বলছি, মিউট করে নাও। তো আজকে আমরা সর্বপ্রথম দেখে নেব যেই যে ক্লাসটি আমরা ভর্তি হয়েছি, যেটা আমরা 3 দিন ধরে পড়বো, তো তার বিষয়বস্তুটা কি, আর এটা আমরা কেনই বা পড়বো, এর প্রয়োজনীয়তাই বা কোথায়। এই বিষয়টা আমরা বাস্তু নিয়ে পড়ছি। তো তো বাস্তু বিষয়টা জানতে গেলে বা বুঝতে গেলে আমাদেরকে একটু প্রাচীন কালে ফিরতে হবে, একটু পুরনো দিকে ফিরতে হবে। কারণ সবই তো আদি থেকে আসছে, তো একটু আদিতে আমাদের উঁকি মেরে দেখতে হবে যে সেখানে কি হয়েছিল, আর এর আসল আহ, কাহিনীটা কোথায়, আসল জায়গাটা কোথায় যেখান থেকে সৃষ্টি হয়। তো বাস্তুকে জানতে গেলে, বাস্তুকে বুঝতে গেলে সর্বপ্রথম সেই বাস্তুর সৃষ্টি কিভাবে হয়েছিল এটা জানাটা অত্যন্ত আবশ্যক। তো একদম যদি প্রাচীনে ফিরে যাই, যখন সবে সবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তখন তো অস্তিত্বে কেবলমাত্র দৈত্য এবং দেবতা, এই দুইজনই ছিলেন অস্তিত্বে। তো এই যখন দুইয়ের মধ্যে, তখন প্রায় দেখা যেত যে দেবতা এবং দানব এই দুইয়ের মাঝে প্রচুর পরিমাণে যুদ্ধ মাঝে মধ্যেই লেগে থাকতো। এটা আমরা দেখতে পেতাম প্রায়। তো এইরকমই একজন অসুর ছিলেন যার নাম ছিল অন্ধকাসুর। এই অন্ধকাসুর পরোক্ষভাবে মহাদেবেরই পুত্র। তো এই মহাদেবের পুত্র অন্ধকাসুর পরবর্তীকালে এতটাই অসুরদের সঙ্গে থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে,
পরবর্তীকালে সে তপস্যা করে, তপস্যা করার পর বরদান পায়, তাতে আরো শক্তিশালী হয়ে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় যে আমি এবার স্বর্গরাজ্য দখল করব। যেটা প্রত্যেক অসুরের একটা মনোবাঞ্ছা থাকে যে স্বর্গরাজ্য দখল করব, করে একদম ত্রিলোক শাসন করব। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেকটা অসুরের থাকে। তো অন্ধকাসুর ব্যতিক্রম না, তাদের মধ্যেই একজন। তো সেও হলো, বরদান পেল, স্বর্গরাজ্য দখলও করলো, দেবরাজ ইন্দ্রকে সে পরাস্ত করলো, পরাস্ত করার পর সে স্বর্গরাজ্য বা ইন্দ্রাসন দখল করে। এটা দখল করার পরেও তার স্বাদ মিটল না, তার ইচ্ছার পূর্তি ঘটল না। তার মনের মধ্যে আরো জাগতে থাকলো যে না, এবার আমি ত্রিদেবকে পরাস্ত করব, ত্রিদেবকে পরাস্ত করে আমি ত্রিলোকের অধিপতি হব, আমি একাই থাকবো যাকে ঈশ্বর রূপে সমগ্র সংসার পুজো করবে। এইরকম একটা প্রচন্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা তার মনের মধ্যে বাসা বাঁধলো। তো এইবার যখন সে মনে মনে ঠিক করে নিয়েছে যে ত্রিদেবের সঙ্গে যুদ্ধ করবে, তো ত্রিদেবের সঙ্গে যুদ্ধ করার আগে প্রথম যুদ্ধ ত্রিদেবের মধ্যে তাকে মহাদেবের সঙ্গে করতে হবে। যথারীতি প্রস্তুতি, মহাদেব তো সংহারকর্তা এবং তার থেকে বেশি শক্তিশালী এই সংসারে আর কেউ নেই। তো সেই মহাদেবের সঙ্গে যখন যুদ্ধ করতে হবে তাকে খুব ভালো রকম প্রস্তুতি নিতে হবে। যথারীতি প্রস্তুতি তৈরি, প্রচন্ড পরিমাণে একটা ভীষণ যুদ্ধ হচ্ছে মহাদেব আর অন্ধকাসুরের মধ্যে। তো যখন এরকম অন্ধকাসুরের সঙ্গে মহাদেবের প্রচন্ড পরিমাণে যুদ্ধ হচ্ছে, মানে যাকে বলা যায় যে দুর্ধর্ষ যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, প্রচুর সৈন্য মারা যাচ্ছে দুপক্ষেই। আর দুজনেই যেহেতু মহারথী, মহারথী মানে প্রচন্ড শক্তিশালী দুজনই, উভয় পক্ষই। তো দুজন কেউ কাউকে হারাতে পারছে না, এমন লেভেলে যুদ্ধ হচ্ছে দুজনের। তো যখন দেখবেন আমরা প্রচন্ড পরিশ্রম করি শারীরিকভাবে, তখন আমাদের শরীরে না ঘাম হয়, ঘাম দেয়। তো সেই ঘাম মাটিতে পড়ে। আবার অনেকে বলেন যে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি, সেই পরিশ্রম দিয়ে আমি উপার্জন করে নিয়ে আসছি। তো এরকম ব্যাপার। তো এরাও খানিকটা উপার্জন করেছে বটে। এই অন্ধকাসুর আর মহাদেবের মধ্যে যে প্রবল যুদ্ধটা হয়েছে, এদের শরীর থেকেও কয়েকটা ঘর্ম বিন্দু, কয়েকটা ঘাম মাটিতে পড়ে। সেই ঘাম থেকে, সেই ঘাম মাটিতে পড়ার পর, দুজনেরই ঘাম মাটিতে পড়ার পর সেই মিশ্রণে ওখানে একটি বিক্রিয়া হয়। যেহেতু দৈব শক্তি ঊর্জা রয়েছে ওই ঘামের মধ্যে, তো ওই ঘামের ঊর্জা এবং মৃত্তিকার মধ্যে থাকা ঊর্জা, এই দুইয়ের ঊর্জার সমন্বয়ে একটি বিরাট আকার দেহের সৃষ্টি হয়, মানে দেখতে অসুরদের মতন। তো পরবর্তীতে এরই নাম বাস্তুপুরুষ হয়েছে। তো যাচ্ছি আমরা, আরো আগে গেলে বুঝতে পারবো যে কিভাবে কি হলো। তো এরকম একটা বিরাট আকার দেহের সৃষ্টি হলো, মানে এমন একটা দেহ যে মিনিটে মিনিটে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, তার আকৃতি বাড়ছে মিনিটে মিনিটে। তো এটা দেখে না সবাই ভয় পেয়ে যাচ্ছে, দেবতারা ভয় পাচ্ছে। দেবতা ভাবছে বোধহয় এ কোন এক অসুরের জন্ম হয়ে গেছে এবং আমাদের শেষ করে দেবে। আবার দানবরা ভাবছে এ বোধহয় কোন এক দেবতা জন্ম হয়ে গেছে যে আমাদের শেষ করে দেবে। আসলে হলো টাকার জন্ম কেউ বুঝতে পারছে না, কিন্তু এ ক্ষণে 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 বাড়তে থাকছে, এর দেহের আকৃতি বেড়ে যাচ্ছে। তো দেবতা এবং দানব উভয় পক্ষই প্রচন্ড পরিমাণে কনফিউজড হয়ে গেছে যে কি হচ্ছে এটা। তারা যুদ্ধ থামিয়ে দিচ্ছে রীতিমতো, দেখছে একে দেখছে এরকম ভাবে, এইভাবে কে বাড়তে পারে? এটা তো একমাত্র ওষুধের পক্ষে সম্ভব, মানে অসুরেই এভাবে বাড়ে। আবার এই যে অবস্থা, একে দেখে অসুরও মনে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যত বড় হচ্ছে তত না এর খিদে পাচ্ছে, এত পরিমাণে খিদে পাচ্ছে যেটা ধারণার বাইরে। তো যে এই প্রচন্ড পরিমাণে তার খিদে পাচ্ছে, সে এরকম মানে মুঠো মুঠো করে ওই দেবতা দানবের সৈন্যরা সব ঘোরাফেরা করছে, যুদ্ধ করছে। তো ওদেরকে এই মুঠো মুঠো করে ধরছে আর গালে পুড়ছে, একসঙ্গে 4টে 5 10টা হাতের মুঠে যা আসছে গালে পড়ে দিচ্ছে। এতই তার খিদে পেয়েছে, সে দিক বেদিক শূন্য হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। সে কি করছে, কাকে খাচ্ছে, কেন খাচ্ছে সে জানে না। সে শুধু এটুকু জানে তার খিদে পেয়েছে, তাকে খেতে হবে। আর এরাই হচ্ছে এই মুহূর্তে তার খাবার, তাকে যেভাবে হোক তার ক্ষুধা নিবৃত্তি করতে হবে। তো এইভাবে সে খেতে থাকছে। এটা দেখে তো দেবতারা আরো ভয় পেয়ে গেছে। দেবতারা বলছে এ তো দানব নয়, অসুরও নয়। কেন? এ তো দেবতাদেরও খাচ্ছে, দানবদেরও খাচ্ছে। দানবরা বলছে তাই হ্যাঁ ঠিকই তো, এ তো দেবতা না, দানব না, দুজনকেই তো খাচ্ছে। এ কাদের পক্ষে যুদ্ধ করবে? এ সবাইকে শেষ করে দেবে পুরো। তো এইভাবে এখন চলছে, কিছুক্ষণ চললো। তো দেবতা এবং দানব ভাবছে কার কাছে যাব, বাঁচবো কিভাবে এখান থেকে। তো তখন মনে পড়লো ব্রহ্মদেবের কথা, যে না একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মাই আছে যে বলতে পারবে
যে সৃষ্টি হলো কিভাবে। তো ব্রহ্মদেবের কথা মনে পড়তে দেবতা এবং দানব উভয়ই চললো ব্রহ্মদেবের উদ্দেশ্যে, ব্রহ্মলোকে ছুটেছে একদম উভয় পক্ষেই। পিছনে যেমন সেই বাঘ পড়ার মতন অবস্থা হয় না মানুষের, দিক বেদিক শূন্য হয়ে ছুটে বেড়ায়, তো সেরকম ভাবে ছুটেছে ব্রহ্মলোকের পিছনে না তাকিয়ে। আর যেই না ব্রহ্মলোকের দিকে ছুটেছে, সঙ্গে সঙ্গে ওই বাস্তুপুরুষও বা ওই বিরাট আকৃতির দেহ ওদের পিছনে পিছনে ধা করেছে। ওকে তো খেতে হবে, খাদ্যের লোভে যাচ্ছে। ব্রহ্মলোকে পৌঁছাবার পরেই ব্রহ্মদেবের দরবারে গিয়েই তখন দেবরাজ ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করছে যে ব্রহ্মদেব এটা আহ, কি হচ্ছে, মানে আপনার ইচ্ছা ছাড়া তো সৃষ্টিতে কিছু হতেই পারে না। কোথাও কিছু একটা সৃষ্টি হলো, তো সেটা আপনার ইচ্ছেতেই সম্ভব। আপনি জানেন তার কারণ, কেন তার সৃষ্টি হলো, তার উদ্দেশ্য কি জীবনের। প্রত্যেকটা ব্যক্তির জীবনের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা জীবের একটা উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যটা কি? একে যে আপনি সৃষ্টি করেছেন, নিশ্চয়ই একটা বিরাট কোনো কারণ আছে, তবেই না সৃষ্টি করেছেন। তো এর কারণটা কি? তো এইরকম কথা বলতে 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 বাস্তুপুরুষ কিন্তু ওখানে পৌঁছেই গেল। অদ্ভুতভাবে বাস্তুপুরুষ ওইখানে পৌঁছানো মাত্রই মানে সাষ্টাঙ্গে ব্রহ্মদেবকে প্রণাম করছে। ব্রহ্মদেবকে দেখেই সে জানে না তার কি একটা ফিলিংস আসলো ভিতর থেকে। আমাদেরও আসে, কাউকে দেখলে প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা জন্মায় তাদের প্রতি। তো এই যে শ্রদ্ধা শ্রদ্ধা জন্মাচ্ছে, সেই শ্রদ্ধার বশবর্তী হয়ে সে ব্রহ্মদেবকে দেখেই না সাষ্টাঙ্গে তার পায়ে শুয়ে পড়ে প্রণাম জানাচ্ছে তাকে। যেই না প্রণাম জানিয়েছে সাষ্টাঙ্গে শুয়ে, সঙ্গে সঙ্গে এবার দেবতা আবার দানব ওখানেই তো উপস্থিত আছে। তারা তো ভয় পাচ্ছে রীতিমতো। এবার যেই না শুয়ে পড়েছে, এবার বলছে বাগে পেয়েছি নেই বাবা, পিঠের উপর উঠে বস সবাই মিলে। তো ব্যাস পিছন দিক দিয়ে সব দেবতাগুলো পিঠের উপরে উঠে বসলো, দেবতা দানব সবাই যারা যারা ছিল। এবার এই দেবতা দানবের এতটাই ওজন, এতটাই শরীরের ভার, এই ভারের ওপর মানে ভারের কাছে বাস্তুপুরুষ মাটির নিচে কয়েক হাত ঢুকে যায়। এতটাই ওজন তাদের, এতটাই ভার তাদের, কয়েক ফুট মাটির নিচে ঢুকে যায়। তো তখন আবার ইন্দ্রদেব ব্রহ্মদেবকে প্রশ্ন করছে যে ব্রহ্মদেব কি হলো এর, আপনি বলুন, কৃপা করে বলুন যে সৃষ্টি কেন হয়েছে, কারণটা কি, এই সৃষ্টির উদ্দেশ্য কি। তখন ব্রহ্মদেব মুখ খুলছেন যে হ্যাঁ, এই সৃষ্টির একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তো সবার আগে জানো, এ হচ্ছে আমার মানস পুত্র, অর্থাৎ আমার মনে মনে আমি কিছু কল্পনা করেছিলাম এরকম একটি সন্তানের, তো তার দ্বারাই উৎপন্ন হয়েছে আমার মানস পুত্র। আবার পরোক্ষভাবে ভূমিপুত্রও বটে, কারণ ভূমি থেকে এর জন্ম। এর নাম হলো বাস্তুপুরুষ। আর এই সৃষ্টির একটা বিরাট উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? না, এই বাস্তুপুরুষই হলো কর্ম আর কর্মফল। আমরা কর্ম করলে কর্মের ফলটা পাই, তাই না? তো আমাদেরকে শেখানো হয় যে কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। কথাটা ঠিক, গীতাতে বলা আছে এটা। কিন্তু সেই কর্মফলটা দেবেটাকে, আমরা বলি কর্মফল ঈশ্বর দেয়, ভগবান দেয়। তো সেই ভগবানের ব্যাখ্যাটাও কিন্তু আমরা ঠিকভাবে জানি না। সেই যে কর্মফল, সেই কর্মফলটা ধার্য করার জন্যই আমরা কেমন কর্ম করছি, সেই কর্মফলটা আমরা কিভাবে পাবো, কার মারফত পাবো, কবে পাবো, কিভাবে পাবো, এই সবটা নির্ধারণ করবে বাস্তুপুরুষ। প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পল, প্রত্যেকটা বিবল, প্রত্যেকটা পদক্ষেপ নির্ধারণ করবে বাস্তুপুরুষ। আমাদের যে জন্ম ছক, নবগ্রহের দ্বারা যে ছক তৈরি হয়, সেই ছকটাকেও কন্ট্রোল করবে বাস্তুপুরুষ। এতটাই ক্ষমতা তাকে দেয়া হলো। আর এটা কন্ট্রোলের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। এর নাম বাস্তুপুরুষে ভূমিপুত্র বটে। তাই ভূমির ওপর, মাটির ওপর ডিরেক্ট আমরা কোনো কিছু নির্মাণ করতে পারবো না। কেন না, এই বাস্তুপুরুষ সম্পূর্ণ পৃথিবী জুড়ে আছে। এমন কোনো জায়গা নেই যেটা বাস্তুর বাইরে। সেই জন্য বলা হয় বাস্তুময়ম জগৎ। এই সম্পূর্ণ জগৎটি বাস্তুময় হয়ে আছে। অর্থাৎ ধরিত্রী যে মাতা, সেই ধরিত্রী মাতার কোলে এইরকম একটি বাস্তু পুরুষ অবস্থান করছে, শুয়ে আছে। যখনই আমরা মাটির ওপর কিছু নির্মাণ করব, সেটা বাড়ি হোক, স্কুল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, হাসপাতাল হোক, চিকিৎসালয়, যাই হয়ে যাক না কেন, মাটির ওপর যখন আমরা কিছু নির্মাণ করব, সেটা কিন্তু এই বাস্তু পুরুষের শরীরের ওপরেই নির্মাণ করতে হবে। বা আমরা বাধ্য এর ওপরই, এটা ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। মাটির ওপর ডিরেক্ট কিছু আমরা নির্মাণ করতে পারবো না, কারণ ভূদেবী ভার নেন, ভূদেবী অত্যাচার নিতে পারেন না।
ধারণ তিনি করেন না, তিনি কেবলমাত্র তার সন্তান বাস্তব পুরুষকে ধারণ করে আছে, আর বাস্তব পুরুষ আমাদের কনস্ট্রাকশনকে ধারণ করে আছে। তো এই হচ্ছে বাস্তব পুরুষ। আর কিভাবে সে ফল আমাদের দেয়, কিভাবে সে প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোল করে, কিভাবে আমাদের কর্মটাকে ফলে সে রূপান্তরিত করে, একটু একটু করে আমরা 3 দিন ধরে জানবো যে কর্ম কি আর কর্মের ফলটাই বা কি, কিভাবে এরা মানে কর্মটা কি করে চেঞ্জ হয় ফলে। তো এবার আমরা একটু প্রাচীনে ফিরি, যে আমাদের হিন্দু সনাতন ধর্মের যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, যেটা আমরা সনাতন ধর্মী, 100 জনের মধ্যে 99 জন ভুল উত্তর দেবে। যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্ম গ্রন্থ কি, কেউ বলবে গীতা, কেউ বলবে মহাভারত, কেউ বলবে রামায়ণ, মানে এক একজন এক এক রকম বলে যাবে, কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারবে না। আজকে সেই ক্লাসে আমরা জানবো এটা, যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি। ঠিক যেমন ইসলামের কোরআন রয়েছে, খ্রিস্টানদের বাইবেল রয়েছে, এদের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, এরা এই ধর্মের গ্রন্থ নিয়ে এই গ্রন্থের দ্বারাই পরিচিত। কিন্তু আমাদের কি আছে? আমাদের তো গ্রন্থই গ্রন্থ, প্রচুর গ্রন্থ আছে, তার মধ্যে মূল কোনটা, প্রধান কোনটা, এটাই আমরা জানি না। আমাদের মূল ধর্মগ্রন্থ হলো বেদ। এই বেদের আবার 4টে ভাগ, কিন্তু মূল ধর্মগ্রন্থ বললে বেদ বুঝবো। বেদকে পরবর্তীকালে 4টে ভাগ করা হয়েছে, তখন থেকে ছিল না। এই বেদের যে 4টে ভাগ, সেটি হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টে ভাগ রয়েছে। আর যে বাস্তুশাস্ত্র নিয়ে আমরা আলোচনা করছি, যেটা পড়ছি আমরা, এটা হচ্ছে সেই অথর্ববেদেরই অংশ। বাস্তুশাস্ত্র সেই অথর্ববেদের অংশ। হ্যাঁ, অথর্ববেদ যদি আমরা পড়ি কখনো, সেখানে ডিরেক্ট বাস্তুশাস্ত্র বলে লেখা নেই, সেখানে আছে স্থাপত্যবিদ্যা, যা কিছু স্থাপন করা হয়, বাড়িঘর ইত্যাদি আমরা স্থাপনই তো করি, তো সেটাকে এখানে স্থাপত্য বিদ্যা নামে আমরা পেয়ে থাকি। আর ওটাই হলো পরোক্ষভাবে আমাদের কাছে বাস্তুবিদ্যা বা বাস্তুশাস্ত্র বলতে পারি আমরা। আর এই বাস্তুশাস্ত্রের যিনি রচয়িতা, যিনি এই শাস্ত্রকে রচনা করেছেন, তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মাই হলেন এই বাস্তুশাস্ত্রের রচয়িতা। বিশ্বকর্মা একা নন, ওনার সঙ্গে আরো ঋষিমুনিরা ছিলেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে বিশ্বকর্মার নামই উঠে আসে। এবং দেবশিল্পী বিশ্বকর্মা একটি বইও লিখেছেন, একটি পুস্তক প্রকাশ করেছেন, যার নাম বিশ্বকর্মা প্রকাশ। এই পুস্তকটি খুব বিখ্যাত। যত বাস্তুর শাস্ত্রী বা বাস্তু এক্সপার্ট, যারা বাস্তু ট্রেনার রয়েছেন ভারতবর্ষে ইতিমধ্যে এই মুহূর্তে বর্তমানে, বাস্তুশাস্ত্রের বা বাস্তুশাস্ত্রীদের বিশ্বকর্মা প্রকাশ তাদের জননী বলা যেতে পারে। বিশ্বকর্মা প্রকাশ না পড়ে বাস্তুশাস্ত্রী বা বাস্তু এক্সপার্ট কেউ হতেই পারে না, সম্ভবই না। যদি হয়, তার পূর্ণ জ্ঞান কখনোই নেই। তো এবার এই বিশ্বকর্মা দিয়ে আমরা বুঝলাম, এইবার একটু আপডেটে যাই, একটু আসি। দেখুন, যদি এই জায়গাটা একটু ফলো করি, এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে আমরা মোটামুটি আইডিয়া রাখি প্রত্যেকে, তাই না? তো এবার আইডিয়া রাখলে হবে না, এবার এটা ডিপে ঢুকতে হবে, এটা একটু গভীরে প্রবেশ করতে হবে। খুব ইজি ব্যাপার, এমন কিছু ব্যাপার না। এই প্রত্যেকটা সৃষ্টি, যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা সৃষ্টি কিন্তু এই পঞ্চতত্ত্বের আধারেই গঠিত। পঞ্চতত্ত্ব বিনা কিচ্ছু সম্ভব না, কিছুই সম্ভব না। আমাদের শরীরটা পর্যন্ত পঞ্চতত্ত্বের দ্বারা সৃষ্টি হয়েছে। কি কি? আগুন, বায়ু, পৃথিবী মানে মাটি, জল এবং আকাশ, তাই না? এই যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্বের গুরুত্ব অপরিসীম। আর বাস্তু কিন্তু আমি বলি বারবার যে বাস্তু কাজ করে সায়েন্টিফিক ওয়েতে। তো সায়েন্টিফিক ওয়েটা কিভাবে কাজ করে আমরা এইখানে জানতে পারবো। আমাদের শরীর কখন খারাপ হয়? আমাদের শরীর তখনই খারাপ হয় যখন পঞ্চতত্ত্বের মধ্যে কোনো একটা তত্ত্ব ডিসব্যালেন্স হয়, কোনো একটা তত্ত্ব বেড়ে যায় বা কোনো একটা তত্ত্ব কমে যায়, বা কোনো একটা তত্ত্ব কোনো একটা তত্ত্বকে ধ্বংস করছে, তখনই কিন্তু আমাদের ছোটখাটো বা বড়সড় শরীর ডিস্টার্বেন্স আসে, শরীর খারাপ হয়। ঠিক তেমনি সম্পূর্ণ সৃষ্টি তো সেই পঞ্চতত্ত্বের দ্বারাই গঠিত। বাস্তুও তার ব্যতিক্রম না, বাস্তুও তার অন্যথা নয়, এর মধ্যেই রয়েছে। এই পঞ্চতত্ত্বের উপরে তুলসীদাসজি, তুলসীদাসের নাম আমরা সবাই শুনেছি,
তো সেই তুলসীদাসজি একটা খুব সুন্দর শ্লোক লিখছেন, বলছেন ক্ষিতিজল পাবক গগন সমীরা জিসসে বনি ইয়ে অধম শরীরা। তিনি বলছেন ক্ষিতি, জল বা এই যে পঞ্চতত্ত্ব রয়েছে, এই পঞ্চতত্ত্বের দ্বারাই কিন্তু আমাদের এই অধম শরীরের নির্মাণ হয়েছে। যদিও শরীর অধম না, যদি আমরা অধম চোখে দেখি তো অধম, আবার উত্তম চোখে দেখলে সেটা উত্তম হয়ে যায়। তো আমি উত্তমই ধরবো, শরীর অধম না উত্তমই। তো সেই এই উত্তম শরীরটাও কিন্তু সেই পঞ্চতত্ত্বের দ্বারাই সৃষ্টি। এইবার জানবো যে এই পঞ্চতত্ত্ব কি করে সৃষ্টি হয়েছে বা কে কাকে সৃষ্টি করেছে। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, একটু মন দিয়ে যদি শুনি আমরা এটাকে, যদি দেখি, ইউটিলাইজ করার চেষ্টা করি, আমরা খুব ডিপলি জিনিসটাকে বুঝতে পারবো। বা বলা বাহুল্য, যে নেবার সেটা একটু নিয়ে নেবে, এর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। তো এই হলো 5টি তত্ত্ব মানুষের শরীরের মধ্যে। এবার আমরা ডিসকাস করব অ্যাবাউট পঞ্চতত্ত্বকে কে কাকে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি হচ্ছে। তো সবার আগে দেখুন আকাশ, আকাশ তত্ত্ব। অর্থাৎ এই যে আকাশ তত্ত্ব দেখতে পাচ্ছি আমরা এখানে, আকাশ থেকে বৃষ্টি হলো, আকাশ থেকে বৃষ্টি হলো, তো সেখান থেকে আমরা জলকে পেলাম, আমাদের কাছে জল এসে পৌঁছালো। সেই জল যখন মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর সেই জল থেকেই সৃষ্টি হলো নব প্রজন্মের, অর্থাৎ শস্য শ্যামলা বা বৃক্ষ ইত্যাদি। যখন এই গাছগুলো বেড়ে উঠলো, সেই গাছ থেকে সৃষ্টি হলো অক্সিজেন মানে বায়ু। তাহলে কি হলো না, আকাশ থেকে জলের সৃষ্টি হলো, জল থেকে আবার বায়ুর সৃষ্টি হলো, সেই জল থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি। আবার সেই বায়ু, অর্থাৎ বায়ু পাচ্ছি কোথায়, গাছপালা থেকে অক্সিজেন পাচ্ছি। তো সেই গাছপালা যখন শেষ হয়ে গেল, অর্থাৎ শুকিয়ে গেল, তখন সেগুলো রূপান্তরিত হয়ে গেল জ্বালানিতে, কারণ শুকনো কাঠের ভিতরেই আগুন থাকে। তো যখন সেই শুকনো কাঠগুলো আমরা নিয়ে আসলাম জ্বালানি হিসেবে, তখন সেখান থেকে প্রস্তুত হয়ে গেল অগ্নি, অর্থাৎ এখান থেকে আমরা অগ্নি তত্ত্বকে পেলাম। তাহলে আকাশ থেকে জলের সৃষ্টি হলো, জল থেকে হলো বায়ু, বায়ু থেকে পরোক্ষভাবে হয়ে গেল অগ্নি। আর অগ্নি যখন জ্বলে শেষ হয়ে গেল, তখন পড়ে থাকছে কেবল ছাই, যেটা কোনো কাজে লাগে না আমাদের, আমরা ফেলে দিই সেই ছাইটা। তো সেই ছাইটা হয়ে গেল পৃথিবী তত্ত্ব, কারণ কালক্রমে সেটা পৃথিবীর সঙ্গে থাকতে থাকতে মাটির সঙ্গে মিশে যাবে, সেটাও মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। আবার সেই মাটির পর থেকে শুরু হলো আকাশ তত্ত্ব। আকাশ মানে কি, আকাশ মানে ফাঁকা, আকাশ মানে শূন্যতা, আকাশ মানে কিচ্ছু না। সেই কিচ্ছু না থেকে, সেই শূন্য থেকেই আবার জল সৃষ্টি, সেই জল থেকেই আবার বায়ু সৃষ্টি, বায়ু থেকেই আবার আগুন, আগুন থেকে আবার পৃথিবী। এই হচ্ছে পঞ্চতত্ত্বের সাইকেল, এইভাবেই চলছে একে অপরের সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। ঠিক একই রকম ভাবে এরা যেমন একে অপরকে সৃষ্টি করে, আবার একে অপরকে বিনাশও করে, একে অপরকে ধ্বংস পর্যন্ত করে। কিভাবে দেখুন, এই 5টি তত্ত্বের মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর শত্রুতা যদি কাদের মধ্যে থেকে থাকে, সেটা জল এবং অগ্নি, আগুন। জল এবং অগ্নির মধ্যে শত্রুতা প্রচন্ড পরিমাণে থাকে, কারণ অগ্নি যেখানে জ্বলছে, জল তাকে বলছে তুমি যতই তেজে জ্বলো না কেন বন্ধু, আমি যদি তোমার কাছে যাই তোমাকে নিভতেই হবে, তুই নিভবেই যদি আমি তোমার উপর যাই। কারণ দেখুন এখানে একটা বান মারা আছে, দেখতে পাচ্ছি আমরা যে জল এমন একটা বান মারলো আগুনকে, আগুন শেষ হয়ে গেল। আবার আগুন একটা বান মারলো আকাশকে, আকাশ শেষ হয়ে গেল। আকাশ একটা বান মারলো বায়ুকে, বায়ু শেষ। বায়ু একটা বান মারলো পৃথিবীকে, পৃথিবী শেষ। মানে এরা আবার একে অপরের অ্যান্টি। ঠিক যেমন একটা বাড়িতে আমরা যখন জয়েন্ট ফ্যামিলি থাকি, 5-7 জন বসবাস করি, তো সবাই তো ধোয়া তুলসী পাতা না, বা সবার সঙ্গে যে সবার মিল থাকবে এমনটাও না। কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো ভাবে ঠিক খুঁটিনাটি একটা লেগে থাকবেই, একটা সমস্যা না সমস্যা থাকবেই তাদের মধ্যে। এ ওকে মারবে বা সে তাকে বলবে, এটা চলতে থাকে। মানে বলে না যে একসঙ্গে এতগুলো বাসন থাকলে তো ঠুংঠাং আওয়াজ হবেই, একে একে অপরের সঙ্গে ধাক্কা লাগবেই। তো এটাও ঠিক তেমনি আর কি, এটাও যেমন একে অপরকে সৃষ্টি করছে, একে অপরকে আবার ধ্বংস করে দিচ্ছে। তো এবার কেন ধ্বংস করছে, কিভাবে ধ্বংস হচ্ছে, সাইন্টিফিক কারণটা কি? আগুন আর জলের সাইন্টিফিক কারণটা বুঝতে পারলাম খুব ইজিলি, আগুন যেখানে জ্বলে জল পড়লে আগুন নিভে যাবে, একদম ঠিক আছে। কিন্তু এটা বুঝতে পারলাম না যে পৃথিবীর সঙ্গে জলের শত্রুতা কেন, পৃথিবী কেন জলকে শেষ করে দিচ্ছে। এই কারণে শেষ করছে, পৃথিবীটা বিশাল। আমরা বলি পৃথিবীর মধ্যে
3 ভাগ জল 1 ভাগ স্থল, সত্যি কি তাই? যদি 3 ভাগ জল আর 1 ভাগ স্থলই হতো, তাহলে যে 3 ভাগ এরিয়া নিয়ে জলটা আছে কোথায়? পৃথিবীর বাইরে তো না, পৃথিবীর মধ্যেই। আমরা 1 ভাগ যেটাকে স্থল বলে চিনি, সেটা তো একটা দ্বীপ মাত্র, জলের মধ্যে ভেসে আছে। কিন্তু জলের নিচে যে এরিয়াটা, সেটা তো পৃথিবীর মধ্যেই পড়ে, সেটাও তো পৃথিবী, অর্থাৎ পৃথিবীটাই পুরো। তাই জল নিজেকে যতই ব্যপ্ত করে দিক, পৃথিবীকে সম্পূর্ণ ব্যপ্ত করতে কোনোদিনই পারবে না। আবার যদি একটু পরোক্ষভাবে বা একটু অন্যরকম ভাবে দেখি, বিচারটাকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখি, তো যেখানে শুকনো মাটি থাকে, একদম যদি বলি যে মরুভূমিতে যতই আমরা জল ঢালি না কেন, জলটা শুকিয়েই যাবে, জলটা থাকবে না। যতই জল দিই, মরুভূমি সেই জলটাকে শুষে নেবে, একদম টেনে শেষ করে দেবে। এতটাই ক্ষমতা রাখে মরুভূমি। তো সেখানে জলের কোনো ক্ষমতা খাটবে না। তাই পৃথিবীর সামনে জল দুর্বল, এই জন্য পৃথিবী জলকে দমিয়ে রাখতে পারে। আবার জলের সামনে আগুন দুর্বল, এই জন্য জল আগুনকে শেষ করতে পারে। আবার বায়ু দেখতে পাচ্ছে পৃথিবীকে মারছে একটা, বায়ু কি করে পৃথিবীকে মারতে পারে? আর এই কারণে দেখবেন যখন আমরা বড় বড় যে ঝড়গুলো আসে না, টর্নেডো, ও আচ্ছা সরি, কর্নেডো এখনো ঝড় আসেনি, আইসক্রিম নিয়ে রয়ে গেছে, কদিন পরে আসবে টর্নেডো এসছে, তারপর আমফান, আয়লা লায়লা, কত রকম ঝড় এসছে। তো এই যে ঝড়গুলো যখন আসে, তখন আমরা প্রথমে খবর থেকে শুনতে পাই যে সমুদ্র উপকূল থেকে ঝড় আসছে 180 কিলোমিটার, 90 কিলোমিটার, 200 কিলোমিটার এরকম গতিবেগে আসছে। তো যখন ঝড়টা আসে এরকম গতিবেগে, তো ওই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যখন শহরাঞ্চলে প্রবেশ করে, তখন তার গতিবেগটা কমে কেন যায়? কমে এই জন্য যায়, সেই ঝড়টা বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে 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 আসছে, তাই না? তার গতিটা কমছে, তার শক্তি কমছে। কেন কমছে? সেই পৃথিবীর সঙ্গে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ এই যে ঘর বাড়ি হয়ে আছে, বিভিন্ন পাহাড় পর্বত হয়ে আছে, গাছপালা, এই প্রত্যেকটাই কিন্তু পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। আর এই পৃথিবী তত্ত্বের ক্ষতি হয় প্রচুর পরিমাণে যখন ঝড় ওঠে। যখন ঝড় ওঠে তখন পৃথিবী তত্ত্বের ভীষণ পরিমাণে ক্ষতি হয়। আর এই ভীষণ পরিমাণে ক্ষতি হওয়ার জন্যই বায়ুতত্ত্ব পৃথিবী তত্ত্বকে বিনাশ করতে পারে, আর পৃথিবী তত্ত্ব জল তত্ত্বকে বিনাশ করতে পারে। কিন্তু সব বুঝলাম, একটা জিনিস বুঝলাম না স্যার, যে আকাশ তত্ত্ব বায়ু তত্ত্বকে বিনাশ করে কি করে? আকাশ তত্ত্ব বায়ু তত্ত্বকে বিনাশ এই জন্য করে যে আকাশ তো সর্বব্যাপী, আকাশ তো সর্বত্র আছে। আমরা বলি বায়ু সর্বব্যাপী, বায়ু সর্বত্র আছে, না, বায়ু সর্বত্র নেই। যদি আমরা এখন স্পেসে চলে যাই, একদম পৃথিবীর বাইরে স্পেসে, বা পৃথিবীর বাইরে যেতে হবে না, একটুখানি মাউন্ট এভারেস্ট ছাড়িয়ে একটু উপরের দিকে উঠে গেলে সেখানে অক্সিজেন পাওয়া যায় না। তো বায়ু সর্বব্যাপ্ত নয়। তো বায়ু চেষ্টা করে, বায়ু সর্বদাই আকাশের সঙ্গে একটা কম্পিটিশন করে যে আমি তোমাকে সম্পূর্ণ পরিব্যাপ্ত হয়ে থাকবো, কিন্তু আকাশ এতটাই বিশাল যে আকাশের কাছে এই পরিব্যাপ্তিটা সম্ভব নয়, এটা সম্ভব হয় না। আবার আকাশ তত্ত্বকে তুলনা করা হয় মেটালের সঙ্গে। কেন না, মেটাল থেকে শব্দ উৎপন্ন হয়, আর শব্দ হলো আকাশের গুণ। তো এই জন্য আমরা এখানে একটা দেখিয়েছিলাম যে এখানে মেটাল দেখানো হয়েছে, এই মেটালটা মানে হচ্ছে আকাশ তত্ত্বই পড়ে, মেটাল মানে আকাশ তত্ত্ব। তো এই মেটাল গুলো আমরা পাই কোথায়? মাটির নিচ থেকে পাই, তাই না? তো মাটির নিচ থেকে যখন এই লোহা লক্কর বা বিভিন্ন ধাতু উৎপন্ন হলো বা পেলাম, তো সেই ধাতু দিয়ে আমরা অস্ত্র বানাই, আর সেই অস্ত্র দিয়েই আমরা সেই গাছগুলোকে কাটি, যেটা বায়ু তত্ত্বের মধ্যে পড়ে। অতএব সেই আকাশ তত্ত্ব কোথাও না কোথাও বায়ু তত্ত্বকে বিনাশ করে। তো এই হলো পঞ্চতত্ত্বের সাইকেল সিস্টেম। মানে এখানে আছে আমরা এক তত্ত্বের দ্বারা আর এক তত্ত্বের বিনাশকে দেখছি। যখন আমরা ক্লকওয়াইজ যাব, তখন দেখতে পাবো এই ছকটাই, এই যে এরা একে অপরকে সৃষ্টি করছে, একে অপরকে ক্রিয়েট করছে। আর যখন এই ক্রিস ক্রসে যাব, তখন দেখবো একে অপরকে বিনাশ করছে। আবার সুন্দর একটা জিনিস আছে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবো তখন কি হবে? যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবো তখন আবার এরা একে অপরকে দমিয়ে রাখবে, মানে কন্ট্রোলে রাখবে। কিভাবে?
যদি জল থেকে আকাশে যাই, জল থেকে আকাশে গেলে আকাশের যা পরিব্যাপ্তি, জল সেটা কমিয়ে দেয়। আবার আকাশ থেকে পৃথিবীতে গেলে পৃথিবীর যা ক্ষমতা, আকাশ তা কমিয়ে দেয়। পৃথিবী থেকে যখন আগুনের কাছে যাব, আগুনের ক্ষমতাকে পৃথিবী কমিয়ে দেয়। কেন? তো যখন দেখবেন আগুন জ্বলে প্রচন্ড পরিমাণে, তখন সেই আগুনটাকে কন্ট্রোল করার জন্য আমরা নেভাবো না, আগুনটাকে কন্ট্রোল করে রাখবো, একটা এরিয়ার মধ্যে রাখবো। যদি চারপাশ থেকে মাটি ছিটিয়ে দিই, তখন আগুনটা কিন্তু ওই মাটিটাকে টপকে আসতে পারবে না, ওই মাটির গণ্ডির মধ্যেই থাকবে। কন্ট্রোল মানে যে তত্ত্বটাকে আমরা ঠিক যতটা পরিমাণে চাইছি, প্রচন্ড বেশি হয়ে গেলে অসুবিধা, আবার প্রচন্ড কম হয়ে গেলে অসুবিধা। তাহলে একটা লিমিটেড পর্যায়ে তাকে রাখতে হবে। সেই লিমিটেড পর্যায়টা এই অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা পাবো, ওই তত্ত্বকে ওই তত্ত্বের বিরুদ্ধে ইউজ করে। আরো ডিটেলসে জানবো ধীরে ধীরে। তো বাস্তু কিন্তু, বাস্তুর যে শক্তি, বাস্তু পুরুষের যে শক্তি, সেটা হলো এই পঞ্চতত্ত্ব এবং 3 গুণ। এই 3 গুণ কি? এই 3 গুণ হলো সত্য, রজ এবং তম। এই সত্য, রজ এবং তম, এই 3 গুণের যারা অধিপতি, এরা ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ত্রিদেব হচ্ছে সত্য, রজ এবং তম গুণের অধিপতি। এই 3 জন ত্রিমূর্তিকে তো আমরা সবাই চিনি। হ্যাঁ, ব্যক্তিগত আলাপ কারোর সঙ্গে নেই, আর এদের ফোন নাম্বারও কেউ জানে না, এদের সঙ্গে যোগাযোগ করাও যায় না, কিন্তু তথাপি আমরা প্রত্যেকে চিনি এই 3 জনকে। এদের সম্পর্কে সবকিছুই প্রায় জানি। তো এদের যদি গুণাবলীগুলো দেখা যায়, ব্রহ্মদেব রজগুণের অধিপতি, ব্রহ্মদেব রজগুণের অধিপতি, বিষ্ণু হচ্ছে সত্যগুণের অধিপতি, আর মহেশ্বর মহাদেব হচ্ছে তমগুণের অধিপতি। এই 3 গুণ, এরা হচ্ছে এই 3 যে গুণ আছে, 3 গুণকে এরাই কিন্তু কন্ট্রোল করে, এরাই কন্ট্রোল করে। এইবার আমরা একটু ডিটেলসে যাবো, এই 3 গুণটা আসলে কি, 3 গুণের ভূমিকাটা কি, আর এই স্পেশালিটি কি। এবং একই ব্যাপার, এখানেও সে একই ছবি দেখতে পাচ্ছি, অল অ্যাবাউট 3 গুণাস, সত্য রজতম। এইবার দেখবো যে এই সত্য রজতমকে ছোট্ট কথায়, একদম ছোট্ট কথায় যদি এদের ডেফিনেশন দিতে হয়, তো কিভাবে দেবো আমরা? খুব ইজি ব্যাপার। আমরা গাড়ি যখন, যারা গাড়ি চালাই, মোটামুটি যারা গাড়ি সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে বা জানেন, তারা জানেন গাড়িতে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাক্সেলারেটর, এবিসি, অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ। এই 3টে জিনিস গাড়িতে থাকে। তো এখানে এই যে 3টে জিনিস রয়েছে, আচ্ছা সরি, এখানে একটা জিনিস গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে 3টে জিনিস আছে, অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ, তো এর মধ্যে দেখুন এই যে অ্যাক্সেলারেটরটা আছে, এই কাজটা কি? এর কাজ হচ্ছে যখন আমরা অ্যাক্সেলারেটরকে চাপবো, তখন গাড়ির গতি বাড়ে, তাই না? এই যে গাড়ির গতিটা বাড়ছে, অর্থাৎ থামবে না। কতক্ষণ থামবে না? যতক্ষণ না ব্রেক প্রেস করা হচ্ছে ততক্ষণ থামবে না। তাহলে অ্যাক্সেলারেটরের কাজ হলো এগিয়ে নিয়ে যাওয়া, গতি বৃদ্ধি করা, গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া। এটা হলো অ্যাক্সেলারেটরের কাজ, অর্থাৎ রজগুণীদের কাজ বা রজগুণের কাজ। রজগুণের কাজ কি? রজগুণের কাজ হলো গতিশীল করে তোলা। আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছি আমরা ব্রেক। ব্রেককে আমরা তমগুণ বলছি। কেন তমগুণ? না প্রচন্ড শক্তিশালী হয়, এদের ক্ষমতা প্রচন্ড হয়। কেমন ক্ষমতা? যখন আমরা ব্রেককে প্রেস করে দেব, ব্রেককে প্রেস করে আমরা যত ইচ্ছা যদি অ্যাক্সেলারেটরে চাপ দিই, গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি নড়বে না। এটা রজগুণের ক্ষমতা, তমগুণের ক্ষমতা। আর তমগুণের ক্ষমতা এমনই, তমগুণী ব্যক্তি যারা হয় বা তমগুণী যাদের মধ্যে তমগুণ প্রচন্ড পরিমাণে বাসা বেঁধে রয়েছে, বা যারা তমগুণে স্পেশালিস্ট বলতে পারি আমরা, তারা সব কিছু জানে। ও ও এখানে ভর্তি হয়েছে ওই ওই ক্লাসে, ওই ওই পড়াটা, হ্যাঁ আমি জানি তো, ও অনেক করেছি আমি, আমার জানা, সব জানা, অসুবিধা নেই, সব জানা। বেকার বেকার কিচ্ছু নেই ওখানে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে আমরা এরকম কোনো ব্যক্তিকে পেয়ে যাবো যে সব জানে, কিন্তু আজ অব্দি কিছু করতে পারেনি।
সব কিছু জানে, যে তার কাছে এমন কোনো বিষয় নেই, এমন কোনো সাবজেক্ট নেই যে জানে না, কিন্তু কিছু করতে পারেনি জীবনে। বড় দুঃখের বিষয়। তো তমগুণী ব্যক্তি এমন হয়, এরা তো না নিজে এগোবে, না তো কাউকে এগোতে দেবে। এদের ক্যারেক্টারটাই এরকম, কিন্তু শক্তিশালী হয়। এদের প্রভাবে প্রভাবিত হয়ে অনেক অনেক ব্যক্তি নিজের জীবন শেষ করে ফেলে। কথা শুন। তার পাশে আসছে ক্লাচ, সত্যগুণ। কেন সত্যগুণ ক্লাচ? না, ক্লাচ হচ্ছে ব্রেক আর অ্যাক্সেলারেটর, এই দুটোকে ব্যালেন্স করে, তাই না? যখন আমরা ক্লাচ টিপে দিই তখন গাড়ি আমাদের কন্ট্রোলে চলে আসে। অতএব নিজের জীবনকে, নিজের সম্পূর্ণ জীবন যাত্রাকে সেই ব্যক্তিই নিজের কন্ট্রোলে রাখতে পারে যে সত্যগুণী হয়। হ্যাঁ, হতে পারে একটু দেরি হয়তো হয়, কারণ অ্যাক্সেলারেটর যেভাবে স্পিডে ছোটে, ক্লাচ টিপলে সেভাবে ছুটতে পারে না, ক্লাচের গতি ধীরে ধীরে কমতে থাকে, তথাপি জীবনটা নিজের বশে থাকে। এই জন্য সত্যগুণকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানব সমাজে। এই জন্য সত্য, রজ এবং তম এই তিন গুণের এতটা বেশি প্রভাব। আর এই তিন গুণই হলো বাস্তুর প্রভাব। তো এবারে বাস্তু পুরুষের ওপর যখন দেবতাগুলো চেপে বসলো, এবার সে ওই কাহিনীতে একটুখানি ফিরবো আবার পিছন দিকে, যে বাস্তু পুরুষের ওপর, পিঠের ওপর যখন এই দেবতা দানবগুলো চেপে বসলো, তখন বাস্তু পুরুষ বলছে, ব্রহ্মদেব আপনার ইচ্ছে আমার সৃষ্টি হয়েছে, আপনি আমার মানুষ পিতা বা পিতা বুঝলাম, আমার এত বড় সর্বনাশ কেন করলেন আপনি? কি করলাম? না, এই যে দেবতা দানবগুলো আমার পিঠের ওপর উঠে বসলো, এদের ভারত আমি মাটির নিচে ঢুকে গেলাম আর তো উঠতে পারছি না। এবার আমার যে এত খিদে পেয়েছে, খিদেটার হবেটা কি? ব্যবস্থা করুন কিছু। তখন ব্রহ্মদেব বিধান করছে, হ্যাঁ অবশ্যই করব। বিষয়টা হচ্ছে, তোমাকে যদি আমি এরকম খালি ছেড়ে দিই, তো তোমার যেভাবে আকৃতি বাড়তেই থাকছে, আর তুমি যেভাবে খাওয়া দাওয়া শুরু করেছো, তো কালকের মধ্যে দেখবো আমার পৃথিবী শেষ হয়ে গেছে। তুমি তো গোটা পৃথিবীকে কিনে নেবে, তোমার যা আকৃতি বাড়ছে, তোমার যা খিদে বাড়ছে। তাহলে কি করব? একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা স্থাপত্য, সে বাড়ি ঘর হাসপাতাল যাই হোক না কেন, প্রত্যেকটা স্থাপত্য নির্মাণ করার একটি পদ্ধতি থাকবে। আমি ছবিটা একটু কি ঠিক আছে? আমি একটু আগে বললাম যে বিশ্বকর্ম প্রকাশ। ছবিটা কি ঠিক আছে? সত্য রজতম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা ঠিক আছে কি? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এখানে একটু সমস্যা আছে, এটা একটু ঘুরবে। ধন্যবাদ। ঠিক, সপ্তগুণে তখন ব্রহ্মা ছিল। হ্যাঁ, তো এবার ঠিক আছে। তো যেখানে ছিলাম, তো এবার ব্রহ্মদেব তখন বলছে, হ্যাঁ তোমার যে খিদেটা রয়েছে, তো সেই খিদেটাকে একটু ব্যালেন্স করতে হবে। কিভাবে? না, এই যে বাড়ি ঘর ইত্যাদি তৈরি করার, বানানোর একটা নিয়ম থাকবে, একটা পদ্ধতি থাকবে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তো এই প্রাকৃতিক নিয়ম বা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যেটা নির্মাণ করবে, মানে একটা নিয়ম আছে, যেরকম আমি কোথায় বেডরুম বানাবো, কোথায় বাথরুম বানাবো, কোথায় মেন দরজা বানাবো, কোথায় ডাইনিংটা, কোথায় কিচেনটা তৈরি করব, এই সমস্ত কিছু একটা নিয়ম থাকবে, প্রাকৃতিক নিয়ম থাকবে। সেই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে যারা নির্মাণ করবে, তুমি তাদের সুখটাকে ভক্ষণ করবে। তারা সুখে থাকতে পারবে না, তাদের সুখটাকে ভক্ষণ করবে এবং দুঃখটাকে প্রদান করবে। আর যারা প্রকৃতির নিয়ম মেনে তৈরি করবে, তাদের তুমি দুঃখটাকে ভক্ষণ করবে, সুখটা প্রদান করবে।
কারণ সুখ আর দুঃখ এটা প্রদান করার কিছু নেই, সুখ আর দুঃখ দুই বিদ্যমান। ব্যাপারটা হচ্ছে যখন কারোর কাছে সুখ থাকে তখন তার কাছে দুঃখ থাকে না। মানে এরা একই মানে বাবা মার সন্তান, সুখ আর দুঃখ, কিন্তু এতটাই এদের মধ্যে ঝামেলা রয়েছে যে এরা একসঙ্গে থাকতেই পারে না দুজনে একই জায়গাতে। তো একজন যেখানে আছে দ্বিতীয়জন থাকতে পারবে না। তো এই জন্য যেখানে সুখ থাকে সেখানে দুঃখ স্থান পায় না, আবার যেখানে দুঃখ থাকে সেখানে সুখ স্থান পায় না। তো এই জন্য এই বিধানটা করা হলো যে প্রকৃতির নিয়ম বিরুদ্ধে গিয়ে যারা নির্মাণ করবে সেখানে বসবাস দুঃখেরই হবে, কারণ সেখানে যে সুখটা থাকবে বাস্তুপুর সেটাকে তো খেয়ে নেবে, আর দুঃখটা খাবে না, ওখানেই রইল পড়ে। আর যারা প্রকৃতির নিয়ম মেনে বানাবে তাদের কিনা তাদের দুঃখটা খেয়ে নিল, সুখটা ওখানে পড়ে থাকবে অটোমেটিক। তো এই হচ্ছে তার বিধান। আর এখান থেকেই সেই কর্মফলটা সে পাবে। কিভাবে পাবে আরো ডিপলি জানবো একটু একটু করে, কেমন? আর এই হচ্ছে সেই 3 গুণ, যে 3 গুণের দ্বারা সম্পূর্ণ বাস্তু কেন সম্পূর্ণ সংসার পরিচালিত হয়, এই 3 গুণের দ্বারা। তো এইবার আসবো একটুখানি ফিরবো আমরা প্রায় 80-90 বা 100 বছর আগে, একটা উদাহরণের জন্য মাত্র। যদি একটু প্রাচীনকালের বাস্তুটাকে ঘেটে ঘুটে দেখি তো এরকম বাড়ি আমরা এখনো দেখতে পাবো, যে কিছু কিছু জায়গায় তো আছে এরকম বাড়ি, যেটা একটা মেন দরজা থাকতো, মেন দরজা দিয়ে প্রবেশদ্বার, একটা এটা হচ্ছে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা হলো, এরকম 4 পাশ দিয়ে বাড়ি, এখানে বেডরুম, এখানে বেডরুম, এখানে বারান্দা রয়েছে, এখানে বেডরুম রয়েছে, মাঝখানটা উঠোন, মানে মাঝখানটা ফাঁকা। হ্যাঁ, এই মাঝখান দিয়ে ঊর্জাটা, মানে এটাকে ব্রহ্মস্থান বলা হয়, যে মাঝখানটা, এটাকে সেন্টার পয়েন্ট, একদম বাড়ির মাঝখানেটা চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, মাঝখানটা ফাঁকা রয়েছে, এখানে বেডরুম ইউজ করা হলো, ব্যবহার করা হলো। এখান থেকে কি হয়, এতে করে উপরের ছবিতে একই জিনিস দেখতে পাবো আমরা। এর মাধ্যম দিয়ে কি হতো না, এই যে বাড়ির মধ্যে এতগুলো লোক বসবাস করছে, এদের প্রত্যেকের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, নেগেটিভ ঊর্জা বের হয়। সেই নেগেটিভ ঊর্জা এই মাঝখান দিয়ে বেরিয়ে যেতে পারতো, এবং এই মাঝখান দিয়ে পুনরায় আবার ব্রহ্ম মুহূর্তে পজিটিভ ঊর্জা প্রবেশ করতো। সেই পজিটিভ ঊর্জা প্রবেশ করার পর ঘরটা আবার নতুন ঊর্জাতে ভরে যেত, নতুন শক্তিতে ভরে যেত। কিন্তু আমি যদি এখন বলি যে এরকম নির্মাণ করতে সম্ভব নয়, হ্যাঁ, আবার একটা ব্যাপার, যে টয়লেট, বাথরুম, এটা হয়তো বাড়ির বাইরে, বাড়ি থেকে প্রায় কয়েক যোজন দূরে, এরকম অবস্থা ছিল সেই সময়, ছিল না বললেই চলে। তখন তো টয়লেট বলতে প্রাকৃতিক টয়লেট, গাছের নিচে, বাঁশ গাছের নিচে বিশেষ করে, সেরকম ছিল। তো যাই, এখন আমরা অনেক উন্নত করেছি নিজেদের। তো যাই হোক, এখন তো আমি বলতে পারবো না যে টয়লেটটা বাড়ির বাইরে রাখতে হবে, ঠাকুরঘরটা বাড়ির বাইরে রাখতে হবে, ঘরের সঙ্গে অ্যাটাচ করা যাবে না। তো সেই টয়লেটটা এখন কি হয়েছে, ধীরে ধীরে কাছাকাছি আস্তে আস্তে প্রথমে বাগানে ছিল, বাঁশ বাগানে, প্রায় 1 কিলোমিটার দূরে। তো একটু কাছে আসলো, 500 মিটার কাছাকাছি বাগান আসলো, বাগান পেরিয়ে মাঠে আসলো, মাঠ থেকে ঘরের কাছাকাছি চলে আসলো একদম। তো আসার পর ঘরের আনাচে কানাচে তখন হতো, কিছু বছর আগে, প্রায় 8-10 বছর আগে ঘরের আনাচে কানাচে হতো। আনাচে কানাচে হওয়ার পর থেকে না হলে না ঘরের বাইরে বাথরুম বানানো হবে, একটা 2 ফুট 3 ফুটের বাথরুম ঘরের বাইরে বানানো হতো। তো সেইখানে ঘরের বাইরেই ছিল, ঘরে তখন একটা ঢোকেনি, মানে বাথরুমকে আমরা কলি বলি, যে কলি কিভাবে প্রবেশ করছে। সত্য যুগে ছিল সেই দূরে, ধীরে ধীরে ত্রেতা যুগ আসলো, একটু কাছে আসলো, তারপর যুগে আর একটু কাছে আসলো, কলি যুগে ঘরে ঢুকে গেল। কি করে ঢুকলো না, এখন ঘরের পাশে তো হয়েছে, মানে বাউন্ডারির মধ্যে এসে গেছে, পাঁচিলের মধ্যে, বাউন্ডারির মধ্যে ছোট্ট একটা জায়গাতে 2x3 বাথরুম একটা রয়েছে। তো সেটা ইউজ হচ্ছে। এবার ধীরে ধীরে মডার্ন জামানা আসছে, ইয়াং ছেলেমেয়েরা, নতুন জেনারেশন আসলো যখন, না বাথরুম বাইরে রাখা যাবে না, ভিতরে করতে হবে, ঘরের মধ্যে। এইবার ঢুকলো কলির প্রবেশ ঘরের মধ্যে, তাও ঘরের মধ্যে একটা সাইডে হতো, একটা কোণার দিকে হতো, একটা সাইডে, তাও তখন একটু বাস্তব দিকে মানামানি লোক করতো, একটা নির্দিষ্ট দিকে করি, বায়ু কোণে করি, ওই দিকে করতো। তো ঠিক আছে, ওই সাইডে, তবু নিউট্রাল জোন, ঠিক অসুবিধা নেই, কাজ চলে যেত। এখানে হলো ঘরে ঢুকে গেছে কিন্তু নেগেটিভিটি। আচ্ছা, তারপর কি হবে, তারপরে এবার ধীরে ধীরে ধরে একটা বাথরুম, 2টো বাথরুম করতে হবে। তো 2টো বাথরুম হলো, একটা থেকে 2টো, না লোক সংখ্যা বাড়ছে, 3টে করতে হবে, একটা থেকে 2টো থেকে 3টে হয়ে গেল। তো এই 3টে হতে এমন হয়ে গেল যে ঘরের মধ্যে ঢুকতে একদম ঘোর কলিকাল চলে আসলো, যে বেডরুমের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। ছিলাম তো সেই কোন বাঁশ বাগানের দূরে, এখন বেডরুমের ভিতরে, মানে খাট থেকে নেমেই দরজা খুলতে হয় বাথরুমের, এরকম একটা অবস্থা এই মুহূর্তে। তো যাই হোক, মডার্ন যুগ, আমরা তো সেটাকে চেঞ্জও করতে পারবো না। তো এইসব প্রাচীন কথা বলে লাভ নেই, প্রাচীন জিনিস শুনেও লাভ নেই। আমাদেরকে এখন আমরা কি করবো সেটা হচ্ছে বড় বিষয়। তো আমরা এখন মাঝখানে এরকম ফাঁকাও রাখতে পারবো না, খোলা রাখতে পারবো না, কিন্তু ফাঁকা খোলা না রেখে ফাঁকা রাখা যায় যদি আমরা একটু মডার্ন যুগের সঙ্গে সঙ্গে চলতে চলতে একটুখানি আমাদের শাস্ত্রের দিকেও ধ্যান রাখি, আর একটু সাইন্টিফিক বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো কিভাবে,
এইভাবে যদি আমরা বাড়ির ডিজাইনটা ঠিক এইভাবে বানাই, এটা 3D একটা পিকচার ড্রয়িং বানানো হয়েছে। মেইন ডোর দিয়ে ঢুকলাম, বেডরুমের জায়গায় বেডরুম পড়ে গেছে, বাথরুমের জায়গায় বাথরুম পড়ে গেছে, কিচেনের জায়গায় কিচেন পড়ে গেছে, ডাইনিং এর জায়গায় ডাইনিং, ড্রয়িং এর জায়গায় ড্রয়িং, দেখুন সব A to Z যেখানে যেখানে পড়ার সেখানে সেখানে পড়ে গেছে। আর মাঝখান যেটা ব্রহ্মস্থান, সেখানে একটা চক্র ফেলা আছে, ওটা বোঝানোর জন্য যে ওটা ব্রহ্মস্থান। তো ওইটা ফাঁকাই আছে, ওপরটা কিন্তু খোলা নেই, ওপরটা ছাদি আছে। এটাও তো করতে পারি আমরা। ঠিক এইরকম একটা পজিশন, সিঁড়ি দিয়ে ঢোকা হলো মেন এন্ট্রান্স, কত সুন্দর ডিজাইন, অথচ মাঝখানটা ফাঁকা। তো এটাও তো আধুনিক বাস্তুর মধ্যে পড়ে। আধুনিক বাস্তু বলবো না, কারণ আধুনিকতা হলো যা কখনো পুরানো হয় না তাকে আধুনিক বলে। এগুলো একদিন পুরানো হয়ে যাবে। এগুলো বলতে শাস্ত্র নয়, ডিজাইন। তো এইবার আসি তো জমিতে, জমি কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত না। 3 প্রকার জমি হয়, একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, একটা খুব লম্বা ক্ষেত্র। কেমন? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আর বাঙালির ভাষায় খুব লম্বা ক্ষেত্র। এই যে বর্গক্ষেত্র মানে একদম স্কোয়ার যে জমিটা আছে, এই জমিটা দারুণ আয় পয় দেয়, মানে দারুণ জমি এটা। আর একটু আয়তক্ষেত্র চলে যায়, খারাপ না, ভালো। যখন এই ট্রেনের কামরার মতন লম্বা, চওড়া ভাগটা একদম কম, ছোট্ট চওড়া, আর বিরাট লম্বা প্লট, খুব ক্ষতিকর। এরকম প্লট নেওয়াই উচিত না একদম। আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে, বা একটু সামান্য টেরাবেকা আছে, ট্রায়াঙ্গেল আছে, চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু খুব লম্বা প্লট একদমই নেওয়া উচিত নয়, প্রচন্ড ক্ষতি করে। এমনকি এরকমও প্র্যাকটিক্যাল কেস দেখা গেছে যে মালিকানা আসা মাত্রই জীবনে নানা রকম অশান্তি সৃষ্টি হয়ে যায়। কেন হয় আজকে বলবো না, ওটা থাক, সাসপেন্স। আচ্ছা, এইবার আসছে একটু দিকে। 4টে দিক সম্বন্ধে আমরা সবাই জানি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কিন্তু কোন দিকটা কোন দিকের থেকে কোন দিকের ডিস্টেন্স কতটা এটা জানি না। একটা দিক 90 ডিগ্রিতে হয়। কেমন? মানে উত্তর দিক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পূর্ব দিক থাকে, পূর্ব দিক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ দিক থাকে, দক্ষিণ দিক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েস্ট পশ্চিম দিক, পশ্চিম থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর দিক থাকে। 4টে দিক হয়ে গেল। এই 4টে দিক সম্বন্ধে আমরা প্রত্যেকটা বাঙালি জানি, প্রত্যেকে জানি 4টে দিক সম্বন্ধে। এবার এই 8টা দিক সম্বন্ধে জানি কম বেশি আমরা। উত্তর হয়ে গেল, ঈশান হয়ে গেল, তাই না? এই যে 4টে দিক ছিল, এদের মাঝখান থেকে একটা করে আবার ফ্যাকর বেরিয়ে গেল, একটা কোণ বেরিয়ে গেল। তো কোণ কিভাবে বেরোলো? না এইভাবেই বেরোলো যে 90 ডিগ্রি যেটা ছিল সেটাকে হাফ করে বেরোলো, সেটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেল। তো 90 ডিগ্রিকে হাফ করলো, অর্থাৎ 90কে হাফ করলে কত পাবো না? 45 ডিগ্রি পাবো। সেই 45 ডিগ্রি করে এক একটা কোণ বেরিয়ে গেল। তখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তর থেকে ঈশানের ডিস্টেন্স 45 ডিগ্রি, ঈশান থেকে পূর্বের ডিস্টেন্স 45 ডিগ্রি, পূর্ব থেকে অগ্নি যে ডিস্টেন্সটা সেটা 45 ডিগ্রি, আবার অগ্নি থেকে দক্ষিণের ডিস্টেন্স 45 ডিগ্রি। এভাবে গেলে আমরা প্রত্যেকটা 45 ডিগ্রি করে পাবো, তাই না? এই যে পুরো সার্কেলটা দেখছি, পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি সার্কেল। কেন? যে কোনো গোল বস্তুর মান কত হয়? যে কোনো গোল বস্তুর মান হয় 360 ডিগ্রি। অর্থাৎ একটা ছোট্ট বল যদি হয়, সেই বলেরও যা মান হবে 360, আর আমাদের সম্পূর্ণ পৃথিবীটাও তার মানও 360। কেমন? আর যেহেতু বাস্তু সম্পূর্ণ পৃথিবীকে নিয়েই, তো সর্বদা আমাদের এই 360কেই ধরতে হবে। আর এই 360 ডিগ্রিকে আমরা একটু একটু করে ভেঙে 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 যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমরা এই 8টা দিক সম্বন্ধে জানতাম। দেখুন, প্রথম 4টে দিক সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানে। এই 8টা দিক একটু যারা বড় হয়েছে, প্রাইমারি হাই স্কুল পর, তারা জানে। আমার বাচ্চারা এটাও জানে যে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 চতুর্বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক, মানে 10টা দিক তারা পড়েছে। কিন্তু তারা জানে 10টা দিক, আর আমরা এই 8টা দিক নিয়ে বেশি মাথা ঘামাই। কিন্তু বাস্তু মানে বিশ্বকর্মা এখানে আরো একটু গুলিয়ে দিল। কিরকম গুলিয়ে দিল? বিশ্বকর্মা বলছে তোমরা ওই 4টেও নয়, 8টাও নয়, আর 10টাও নয়, বাস্তু করতে গেলে তোমাদেরকে দেখতে হবে 16টা দিক দেখতে হবে। 16 ডাইরেকশন, 16টা দিক, 16টা দিক দেখতে হবে। কেন এই 16টা দিক দেখতে হবে? কেন 16টা দিক এই জন্য দেখতে হবে, কারণ মানুষ তো 16 কলায় পূর্ণ হয়। আমরা বলি না যে যা এই এসে গেছে মানে 16 কলা পূর্ণ হলো। কথায় কথায় বাঙালির একটা প্রবাদ বাক্য চলে, এবার 16 কলা পূর্ণ হলো। ও আসলে তো, বা ওটা দিলে তো 16 কলা পূর্ণ হয়েই যেত। এই যে 16 কলা, কি এই 16 কলা? কোত্থেকে এলো এই 16 কলা? 16 কলা হলো 16 প্রকারের গুণ, 16 প্রকারের ক্ষমতা।
এই 16 গুণ বা 16 কলা একমাত্র ঈশ্বরেরই থাকে, কোনো মানুষের থাকতে পারে না, কোনো জীবের থাকতে পারে না 16 কলা। এক একটা মানুষ জন্মায় 4 কলা 5 কলা নিয়ে, যারা 6 কলা 7 কলা নিয়ে জন্মায় তারা তো মহাপুরুষ হয়ে যায়। তো 16 কলা একমাত্র সেই ত্রিদেব বা ঈশ্বরদের মধ্যে আমরা পাবো। বাকি যারা মহাপুরুষ হয়, প্রচন্ড ক্ষমতাবান হয়, কেউ 7 কলা, কেউ 8 কলা, কেউ 9 কলা, কেউ 10 কলা এরকম নিয়ে জন্মায়, মানে গুণাবলী নিয়ে জন্মায়। সাধারণ মানুষ 16 কলা নিয়ে জন্মাতে পারে না। তো বাস্তুর মধ্যে আছে এই 16 কলা, 16 গুণ, 16 কলা সম্পূর্ণ হচ্ছে বাস্তু। এর অর্থ হলো যে আমরা বাস্তুর আমাদের মধ্যে যে গুণটাকে ডেভেলপ করতে চাইছি, যে শৈল্পিক সত্তাকে, যে ক্ষমতাকে আমরা ডেভেলপ করতে চাইছি, বাস্তুর মধ্যে এই 16 দিকের মধ্যে এক একটা দিক সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। কেউ চায় আমি ব্রেনকে খাটাবো প্রচন্ড পরিমাণে, আমি মাথা দিয়ে ইনকাম করব, তো সেই মাথাকে স্ট্রং করতে পারে বাস্তুর সেই কলার মাধ্যম দিয়ে। কেউ তার শরীরকে স্ট্রং করতে পারে বাস্তুর সেই পার্টিকুলার জোনের মাধ্যম দিয়ে। কেউ তার ইনকামকে বুস্ট করতে পারে বাস্তুর সেই পার্টিকুলার কলার মাধ্যম দিয়ে। তো এই 16 কলা বাস্তুকে দেওয়া হয়েছে যাতে মানুষ এই বাস্তুকে নিজের ইচ্ছা মতন ইউজ করতে পারে, নিজের চাহিদা অনুযায়ী, নিজের ইচ্ছা পূর্তি অনুযায়ী। এই গুচ্ছ জ্ঞান আমাদের মুনি ঋষিরা বহু যুগ আগে আমাদের দিয়ে গেছে, কিন্তু আমাদের এই হাজার বছর যাবৎ পরাধীনতার কারণে সেই জ্ঞান আজকে আমাদের থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করলে মানুষ নাক সেটকায়, এইসব কি শিখবো? যে বিষয়গুলো নিয়ে বর্তমানে এই মুহূর্তে আমরা নাক সেটকাচ্ছি, আমরা এড়িয়ে যাচ্ছি, সেই বিষয়ের উপর আজকে নাসা রিসার্চ করছে। ইসরোর নতুন সেন্টার উদ্বোধন হলো বাস্তু বিচার করে। নাসা এখন বাস্তু বিচার করাচ্ছে নিজের রিসার্চ সেন্টারে। নতুন পার্লামেন্ট ওপেন হচ্ছে বাস্তু বিচার করে। তাহলে এত জ্ঞানী গুণী ব্যক্তিরা কি সব মূর্খ? আর একজনকে 5 জন 7 জন বাস্তুবিদকে দিয়ে তারা ড্রয়িং করাচ্ছে, সেই ড্রয়িং অনুযায়ী তারা কিচেনের জায়গায় কিচেন, দরজার জায়গায় দরজা, কোন কোন বিল্ডিং এর উপরে কোন বিল্ডিং হবে, কোন দিকে কোন এরিয়াটা থাকবে, রিসার্চ কোথায় হবে, অফিস কোথায় হবে, বাথরুম কোথায় হবে, A to Z তারা পুরো ড্রয়িং বানিয়ে দিচ্ছে, তারপরে কি মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার কাজ করছে। কেন? আজকে বড় বড় রিসার্চ সেন্টারগুলো বা বড় বড় আইআইটি যে সেন্টারগুলো আছে, সেই সব জায়গাতে এখন বাস্তুর উপরে কথাবার্তা চলছে যে সিলেবাস আনা হবে, যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে বাস্তু শেখানো হবে, এই নিয়ে কথাবার্তা চলছে। কেন চলছে? সরকার আজকে কেন ধ্যান দিচ্ছে এইসব বিষয়ের উপর? কারণ এর মধ্যে যে সায়েন্সটা আছে, যেটা বিদেশিরা বুঝতে পেরেছে, আজকে ইউএসএতে, আমেরিকাতে, বিভিন্ন জায়গাতে এই সমস্ত বিষয়ের উপর দারুণ কাজ চলছে। তারাও বুঝতে পেরেছে হ্যাঁ, একটা বিরাট সায়েন্স, এটা প্রাকৃতিক খাঁটি জিনিস, এর মাধ্যম দিয়ে কাজ করা সম্ভব, এর মাধ্যম দিয়ে ইচ্ছা পূর্তি করা সম্ভব। প্রকৃতি আমাদের দিয়েছে সেটা। তো সেটা আমরা গোটা দেশ তো বুঝে যাচ্ছে, কিন্তু বাঙালিরা বুঝছে না, এই এক সমস্যা। তো এই 16 দিক কিভাবেই বা আসলো? এই যে ছবিটা ভালো করে দেখি আমরা বুঝতে পারবো যে বাস্তুপুরুষের অবস্থানটাও কেমন আমাদের বাড়িতে, আর সেই 16 দিকটাই বা কেমন। এই যে লোকটা শুয়ে আছে, সেই ওই যে সৃষ্টি হলো কাহিনীতে, সেই ব্যক্তিটা এইভাবে শুয়ে আছে, আর এর মাথাটা কোথায় না ঈশান কোণে পড়ে আছে। এই ছকটা না প্রত্যেকের বাড়ির ক্ষেত্রে একদম সেম ছক। এইভাবে শুয়ে আছে, মাথাটা ঈশান কোণ, পাটা নৈঋত কোণে, হাঁটু ও হাত অগ্নিকোণ, এদিকের হাঁটু এদিকের হাত বায়ুকোণ, এইভাবে গোটা শরীরটা আছে। এই গোটা শরীরটা রয়েছে, এই গোটা শরীরের উপরে আমাদের পুরো বাড়িটা রয়েছে। ভাবা যায় যে শরীরের উপরে, এই পুরো দেহটার উপরে আমাদের ঘর, আমাদের বাথরুম, আমাদের কিচেন, আমাদের বেডরুম, আমাদের মেন ডোর, সিঁড়ি, সব কিছু আছে এই দেহটার উপরে। এভাবেই চলে আসছে। আর একটু যদি আমরা অনেকে আবার যখন কোনো সমস্যায় পড়ি, অনেকে কেন প্রায় সবাই যখন কোনো সমস্যায় পড়ি, তখন আমরা কি করি, আমরা একটু সমস্যা বলে বিভিন্ন জ্যোতিষী যারা আছে, যারা অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে ছুটে যাই, হাত দেখাই বা ছক দেখাই, এগুলো সমস্তগুলো করি, তাই না? কি বলি যে এখন দেখুন তো আমার কোন দশাটা চলছে, এখন সময়টা বড্ড খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না মোটে, কি করলে কি হবে, কি করব? বিষয়টা হচ্ছে কোন সময়টা আমাদের ভালো যাবে আর কোন সময়টা খারাপ যাবে, এটা আমরাই কিন্তু ঠিক করতে পারি জ্যোতিষের জ্ঞান ছাড়াই।
যদি একটু ডেডিকেশন দিয়ে এই জিনিসটাকে শুনি বা একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি, বিষয়টা ইজিলি বুঝে যাব যে কিভাবে হয় জিনিসটা। আসলে কোনো বাড়িতে কেউ জন্মাবে কি জন্মাবে না, বা জন্মালে তার ভবিষ্যৎটা কেমন হবে, এই সবটা বাস্তু আগে থেকেই ঠিক করে রাখে। আগে থেকেই ঠিক করে রাখে, কারণ বাস্তুর দ্বারাই নবগ্রহ কন্ট্রোল হয়। প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই, চাইলেই পশ্চিমবঙ্গে নতুন করে কোনো প্রজেক্ট শুরু করতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বর্তমান মুখ্যমন্ত্রীর অনুমতি সে পাচ্ছে। ঠিক তেমনি নবগ্রহ তো সেই মহাকাশে ঘুরছে, সেই কক্ষপথে তারা ঘুরছে সৌরজগতে, তারা সেখান থেকে ডিরেক্ট এফেক্টটা পৃথিবীর ওপর দিতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে অমুক দেশে, অমুক রাজ্যে, অমুক মহকুমাতে, অমুক জেলায়, অমুক গ্রামে এত কোটি মানুষের মধ্যে ওই পার্টিকুলার একজন ব্যক্তির উপরে সে এফেক্ট দিতে পারে না। তার পক্ষে সম্ভব নয়, তাকেও তো ভায়া রাখতে হবে। যেমন একটা অঞ্চল যদি ধরি আমি গ্রামের, তো কয়েকটা গ্রাম নিয়ে একটা অঞ্চল হয়, সেখানে একটা প্রধান হয়। তো সেই একটা প্রধানের পক্ষে প্রত্যেকটা গ্রামের বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোককে চেনা যেমন সম্ভব নয়, তার বিচার করা সম্ভব নয়, তার জন্য লোক ছড়ানো আছে, মেম্বার থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি লোক থাকে তাকে হেল্প করার জন্য। ঠিক তেমনি সেই নবগ্রহকেও হেল্প করার জন্য কেউ না কেউ থাকে। সেটাকে আমরা ডিরেক্ট ছুটি সেই নবগ্রহের প্রতিকার করার জন্য, যে ওই গ্রহটা খারাপ ফল দিয়ে চোখে ঠিক করতে হবে। আগে নিচের লেভেলে কাজটা তো হোক, তারপর ওপর লেভেলে হবে। নিচের লেভেল ঠিক করলে ওপর লেভেল এমনি ঠিক করে দেবে, কারণ ওপর লেভেল প্রেশার দেয় না, প্রেশার দেয় নিচের লেভেলের লোকেরা। কিভাবে? চলুন আবার একটা মজার জিনিস দেখবো। এটা হচ্ছে আকাশগঙ্গা, মানে এটা মহাকাশ। আর আকাশগঙ্গার এই জায়গাতে সৌরজগৎ রয়েছে, মানে সূর্য আছে, পৃথিবী আছে, এরা এই জায়গাতে রয়েছে, এখানে ঘোরাফেরা করছে, এরা এখানে কাজ করছে। কেমন? তো এই জায়গাতে যে এরা রয়েছে, এই পুরো এইটাকে বলা হয় আকাশগঙ্গা, বা এটাকে মন্দাকিনী আমরা বলে থাকি, বা এটাই হচ্ছে আমাদের সেই মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিটা এইরকম মহাকাশে দেখলে পারে, এরকম গ্যালাক্সি যে কত রয়েছে তার ঠিক নেই। যে গ্যালাক্সির মধ্যে আমাদের নবগ্রহ মণ্ডল রয়েছে, কক্ষপথে তারা ঘোরাফেরা করছে, এই হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে? আর এই ছবিটি যদি দেখি, এরকম গ্যালাক্সি এখানে তো জাস্ট কয়েকটা দেওয়া হয়েছে, যে কটা রিসার্চে খুঁজে পাওয়া গেছে সে কটার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু এরকম তো কোটি কোটি আছে, লক্ষ লক্ষ মানে কোটি কোটি কোটি, কত কোটি তার ঠিক নেই। আর বিজ্ঞানীরা বলছে যে এই কোটি কোটির মধ্যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে এটা সব থেকে ছোট, সব থেকে ছোট। আবার যদি শাস্ত্রের বচন শুনি, সেখানে দেখতে গেলে সেখানে বলছে যে এরকম গ্যালাক্সি বা এরকম মন্দাকিনী তো প্রচুর রয়েছে। সেই প্রচুর মধ্যে আমাদের যে গ্যালাক্সিটা, আমাদের যে এটা রয়েছে, এখানে চার মুখ ব্রহ্মা রয়েছে, মানে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মা চারটে মাথা না, চতুর্মুখী ব্রহ্মা, এরা সব থেকে ছোট। এরকম যেটা সব থেকে হায়েস্ট গ্যালাক্সি আছে, সেখানে যে ব্রহ্মা রয়েছে, সেখানে যে ব্রহ্মা শাসন করছে, কয়েক লক্ষ তার মাথা পাওয়া যায়, কয়েক লক্ষ তা সেই ব্রহ্মার মাথা, যে সেই গ্যালাক্সিটা শাসন করছে, সব থেকে বড় গ্যালাক্সি এটা। আর আমরা এই গ্যালাক্সি এই দূর থেকে যদি দেখি, এই গ্যালাক্সিতে কোথায় নবগ্রহের অবস্থান সেটাও দেখতে পাচ্ছি না। সেই জুম করে 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 যেতে হবে, একটা পৃথিবী দেখতে পাবো ছোট্ট, সেই পৃথিবীর মধ্যে ঢুকবো, সেখানে কোথায় ভারতকে খোঁজো, সেই ভারতকে টুক করে দেখতে পাবো, সেই ভারতের মধ্যে কোথায় পশ্চিমবঙ্গ রাজ্য সেখানে খোঁজো, সাধারণ রাজ্যে ঢোকা হবে, সেখান থেকে জেলা, সেখান থেকে মহকুমা, সেখান থেকে থানা, সেখান থেকে অঞ্চল, সেখান থেকে গ্রাম, সেখান থেকে বাড়ি, সেই কোথায় আপনি আর কোথায় নবগ্রহ। আর আমরা প্রতিকার করছি সেই নবগ্রহের, যাকে আমরা কিছুই করতে পারবো না, যেহেতু জানি না আমি কোথায় কি অবস্থায় রয়েছি, আমি কে, কি অস্তিত্ব আমার, আদৌ কোনো অস্তিত্ব আছে? তো যাই হোক, এইবার দেখবো যে এই নবগ্রহের ভায়া নবগ্রহ কি করে কাজ করে। এই সবটা দেখলে এবার জিনিসটা আমাদের পুরো ক্লিয়ার হবে। এইটা হচ্ছে সেই বিষয়টা। জিনিসটা কিরকম এখানে দেখুন, এই যে ছকটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা পশ্চিম দিক। ঠিক আছে? তো এই যে পাঁচটি তত্ত্বের কথা বললাম, এই পাঁচটি তত্ত্ব আসলে বাস্তবের মধ্যে আছে কোথায়? এই পাঁচটি তত্ত্ব রয়েছে এই উত্তর দিক থেকে শুরু করে, এই জায়গাটা থেকে না,
এই জায়গাটা থেকে শুরু করে জলতত্ত্ব, মানে উত্তর দিক থেকে শুরু করে ঈশান কোণ পর্যন্ত, উত্তর দিক থেকে শুরু করে ঈশান কোণ পর্যন্ত পুরো জলতত্ত্ব, তারপর বাকিটা অগ্নিকোণের আগে পর্যন্ত পুরোটা বায়ুতত্ত্ব, অগ্নিকোণ থেকে দক্ষিণ দিক পর্যন্ত অগ্নিতত্ত্ব, এবং নৈঋত কোণটুকু হচ্ছে পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে, আর বাকি যা থাকলো পশ্চিম দিক এবং বায়ুকোণ এই পুরোটা আকাশ তত্ত্বের মধ্যে পড়ে। এই হলো পঞ্চতত্ত্বের অবস্থান পুরো বাস্তুর মধ্যে। এবার এর মধ্যে আবার নবগ্রহের অবস্থানও আছে। উত্তর দিকে বুধের অবস্থান, উত্তর দিকে বুধ অবস্থান করে। ঈশান কোণ দেখতে পাচ্ছি আমরা, ঈশান কোণ, ঈশান কোণে অবস্থান করে বৃহস্পতি এবং কেতু। ঈশান কোণে যে বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে, হুম, এই এই ঈশান কোণে বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে। পূর্ব দিকে, পূর্ব দিকে অবস্থান করছে রবি, পূর্ব দিকে অবস্থান করছে রবি, অগ্নিকোণে অবস্থান করছে শুক্র, দক্ষিণ দিকে মঙ্গল, নৈঋত কোণে রাহু, পশ্চিম দিকে শনি এবং বায়ু কোণে সোম বা চন্দ্র। এই হলো নবগ্রহের অবস্থান পুরো 16 দিকের মধ্যেই বলি বা 8 দিকের মধ্যেই বলি বা পুরো বাস্তুর মধ্যেই বলি। নবগ্রহের অবস্থান ঠিক এভাবে রয়েছে, আর পঞ্চতত্ত্বের অবস্থানও ঠিক এভাবে রয়েছে। এবার দেখবো আমরা যে কোন তত্ত্বকে ডিস্টার্ব করে আগের চ্যাপ্টারে পড়েছিলাম না, এবার সেটাকে ভালো করে পড়বো। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো, আজকে আমরা ফাইন্যান্সের উপরে পড়বো, আজকে আমরা ফাইন্যান্সের উপরে পড়বো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, অগ্নিকোণ নিয়ে। অগ্নিকোণ হয় 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিকোণ হয়। এই অগ্নিকোণ হচ্ছে দেবী লক্ষ্মীর দিক আমরা বলতে পারি। অগ্নিকোণ, অগ্নিকোণ হচ্ছে আমাদের অর্থের দিক। অগ্নিকোণ মানে রজগুণের জায়গা, অগ্নিকোণ শুক্র গ্রহের জায়গা। বাই এনি চান্স যদি অগ্নিকোণে কারোর টয়লেট চলে আসে, অগ্নিকোণে কারোর টয়লেট চলে আসা মানে অগ্নিকোণে আমি কি নিয়ে আসলাম? অগ্নিকোণে আমি জলকে নিয়ে আসলাম, তাই না? আর জল মানে যে আগুনকে নিভিয়ে দেবে, সেই তো। অগ্নিকোণে 5টা থেকে কবে ছিল রেট? ও ফোন করবে, কথা যে শোনা যাচ্ছে না। আচ্ছা, একটা মিনিট just। হ্যাঁ, তো অগ্নিকোণের যে অধিপতি সে হচ্ছে শুক্র। তো এই যে শুক্র অগ্নিকোণের অধিপতি, যখনই অগ্নিকোণের টয়লেটের সম্বন্ধ আসবে সর্বপ্রথম হবে ফাইন্যান্সিয়াল প্রবলেম। কিরকম প্রবলেম? না, তখন সেই ব্যক্তি বলবে স্যার টাকা তো আসছে কিন্তু টাকা থাকছে না, জলের মতন খরচা হয়ে যাচ্ছে। যদি ব্যবসায়ী লোক হয়, কিছু বছরের মধ্যেই অগ্নিকোণের টয়লেট আসা পর কিছু বছরের মধ্যেই খাতা এমপি হয়ে যেতে পারে, ব্যবসা পুরো শেষ হয়ে যেতে পারে, তার খরচা হয়ে যাবে কিন্তু হিসাব থাকছে না। বলছে আমি এই মাসে এত ইনকাম করেছি, আমি কোথায় খরচা করলাম, কোথায় টাকা চলে গেল আমি বুঝতে পারলাম না, আমার অটোমেটিক সব কোথায় হারিয়ে গেল, আমি কিছু বুঝতেই পারছি না কিভাবে খরচা হয়ে যাচ্ছে। মানে খরচার হিসাব থাকবে না কোনো, আনসার্টেন খরচা হয়ে যাবে। একটা টাকা আমি রাখলাম যে আমি এই কাজের জন্য টাকাটা ব্যবহার করব, কিন্তু সেটা চলে যাবে অন্য খাতে। হয়তো এমনই কোনো একটা অসুস্থতা চলে আসলো, এমনই কোনো একটা এমার্জেন্সি চলে আসলো যেখানে টাকাটা খরচ করতে বাধ্য হতে হবে, প্ল্যান মাফিক কিছু হবে না।
প্রত্যেকটা দিকে প্রবলেম চলে আসবে, ধীরে ধীরে পেটের প্রবলেম চলে আসবে, খাবার ঠিক করে হজম হবে না। কারণ অগ্নির কথা বলছে এখানে। অগ্নি আমাদের শরীরে কোথায়? যখনই বাস্তুকে আমরা পড়বো তখনই বাস্তুর সঙ্গে সঙ্গে সেই কোন তত্ত্বের কথা বলা হচ্ছে আর সেই তত্ত্বটা আমাদের শরীরে কোনখানে অবস্থান করে এটাকেও দেখতে হবে। অগ্নির অবস্থান আমাদের শরীরে পেটে, যেটাকে আমরা জঠর আগ্নি বলি, আর যার দ্বারা আমাদের খাবার হজম হয়, সেই জঠর আগ্নি, সেই জঠর আগ্নি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে যখন অগ্নিকোণে টয়লেট চলে আসবে। জঠর আগ্নি দুর্বল হয়ে পড়া মানেই সেই যে খাবারগুলো খাচ্ছে সেগুলো হজম হবে না, সেগুলো ধীরে ধীরে পেটের মধ্যে পচতে থাকবে, ঠিক করে পটির মাধ্যম দিয়ে সেটা বেরিয়েও যাবে না। সেই পচা খাবারগুলোই পেটের মধ্যে থেকে জমতে 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 পরবর্তীকালে এক মহান কঠিন রোগের সৃষ্টি করবে। এখান থেকেই সুগার আসে, এখান থেকেই প্রথম সুগারের সৃষ্টি হবে, সুগার ধরা পড়বে, ব্লাড প্রেশার, নানা রকম ভাবে ব্যথা বিভিন্ন জায়গায়। আবার এরকমও হয়, দেখা যায় যে কাউকে মনে হয় যে টাকা ধার দিয়েছি, খুব ভালো সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, টাকা ধার দেওয়ার পর আর চিনতে পারে না। আমরা বলি সেই ব্যক্তিটা খারাপই ছিল, যে টাকা নিয়ে এখন চিনতে পারছে, টাকা ফেরত দিচ্ছে না। আদৌ না, প্রবলেমটা আপনার বাস্তুতে রয়েছে। অগ্নিকোণে বাথরুম থাকলে টাকা আনার যে সোর্স, যে এনার্জিটা, সেই চৌম্বকীয় ক্ষেত্রটা, চৌম্বকীয় শক্তিটা শিথিল হয়ে পড়ে। কারণ অগ্নিকোণ এমন এক চৌম্বক ক্ষেত্রের মতন কাজ করে অর্থের জন্য, যে অর্থকে টেনে নিয়ে আসে, আকর্ষণ করে নিয়ে আসে। যখন সেখানে আমি জল ঢেলে দিলাম, সেই আকর্ষণটাই তো শেষ হয়ে গেল। আগুন কি? আগুন রূপ, আগুন জৌলস, আগুন কনফিডেন্স। যখন আগুনে জল ঢাললাম তখন সেই কনফিডেন্স লো, সাহস নিচের দিকে নামতে শুরু করলো। শুক্র খারাপ হচ্ছে, শুক্র লাক্সারির কারক। যখন শুক্র ডাউন হয়ে যায় তখন লাক্সারি শেষ হয়ে যায়, ইচ্ছে থাকে না, সমস্ত রকমের পাওয়ার কমে যায়, শরীরে এনার্জি কমে যায়, সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগবে না, যখন তখন একদম ঝিমঝিম ঝিমে ঝিমে ভাব, একদম উঠতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, শরীরে ম্যাচ ম্যাচ করছে, ব্যথা ব্যথা ভাব লাগছে, খুব খারাপ লাগছে শরীর। ঠিক একটু ভালো করে ধীরে ধীরে প্রস্তুতে বাইরে বেরিয়ে যান, বাইরে বেরিয়ে গেলে সব ঠিক, একদম ওকে, মাইন্ড ক্লিয়ার, ফ্রেশ লাগছে, তখন ফুল এনার্জি নিয়ে কাজ করছে, কোনো প্রবলেম নেই। যাদের অগ্নিকোণে বাথরুম, এরা চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে, তাদেরকে বলুন যে কোনো একটা জিনিস খুব শক্ত করে চেপে ধরে থাকতে 2 মিনিট ধরে রাখতে। পারবে না, 1 মিনিট পর তো হাত কাঁপবে, নার্ভাস সিস্টেমে প্রবলেম চলে আসা, চিন্তা ভাবনা করার শক্তি ধীরে ধীরে শিথিল হয়ে যাবে। কারণ আমাদের আয়ুর্বেদে একটা কথা বলে যে পেট ভালো যার সব ভালো তার, আর পেট খারাপ যার সব খারাপ তার। তো এইরকম ব্যাপার, অগ্নি এতটাই ইফেক্টিভ একটা জায়গা, এতটাই মারাত্মক গুরুত্বপূর্ণ একটা জায়গা। অগ্নি রজগুণী, অগ্নি আমাদের ছুটতে সাহায্য করে, অগ্নি এগিয়ে যেতে সাহায্য করে, সেই ইচ্ছেটাই শেষ হয়ে যাবে। অগ্নিকোণে টয়লেট আসা মানে সেই ইচ্ছেটাই শেষ হয়ে যাবে, সেই যে ছুটে যাওয়ার প্রগতি করার ইচ্ছে, ছুটার যে শক্তি, সেটাই আর থাকবে না, সেটাই শেষ হয়ে যেতে বসেছে বা বসবে যে অগ্নিকোণে টয়লেট চলে আসে। আর অগ্নিকোণে টয়লেট এমন একটা জায়গা যার কোনো রেমেডি কাজ করে না, কিছু রেমেডি হয়ই না এখানকার। তার সঙ্গে সঙ্গে অগ্নিকোণে টয়লেট যার থাকে বা যাদের থাকে, এদের 100% এটা শিওর হয়ে যেতে হয় আমাদের, যে এদের জন্ম ছক যদি কথা বলা হয়, সেই ছকে আমরা দেখতে পাবো যে শুক্র ডাউন অবস্থায় রয়েছে। মাথায় রাখবেন যে শুক্র ডাউন আছে কারোর ছকে বা খারাপ অবস্থায় আছে, সে আজকে না হলে কালকে ভবিষ্যতে কখনো না কখনো অগ্নিকোণে বাথরুম বানাবেই বানাবে, বানাবেই বানাবে। আর কোন কর্মের জন্য হয় এটা? মানে এই আমরা এরকম ক্লেম করি ক্লাসের ক্ষেত্রে, যেটা অ্যাডভান্সে আসে, ক্লেম করে দিই বা এটা শেখাই আমরা, যে এখন বর্তমান যে বাস্তুটা কারো যদি ভিজিট করতে যাওয়া হয়, যদি সেটা দেখা হয় যে বাস্তু এখানে এই জিনিসটা হয়ে আছে, এখান থেকে আমরা তার পূর্বের কর্মকে আন্দাজ করতে পারি যে এই ব্যক্তির কর্মটা কেমন। আপনি আজকে বাড়ি খুঁজছেন কোথাও, বা ফ্ল্যাট কিনবেন বা বাড়ি করবেন, আপনি কিন্তু বাড়ি খুঁজছেন না, বাড়ি আপনাকে খুঁজছে। আপনার কর্ম অনুযায়ী যে বাড়িটা আপনার জন্য সুইটেবল, আপনি সেই বাড়িতে গিয়েই উঠবেন। যদি এখন দেখা যায় আপনার শুক্র ডাউন অবস্থায় রয়েছে, তো এটা 100% শিওর আপনার অবস্থা এখন ভালো হতে পারে, আপনি এখন কোটিপতি হতে পারেন। যদি শুক্র খারাপ থাকে আর বর্তমানে যদি শুক্রের দশা আরম্ভ হয়, তো আপনি নতুন যে বাড়িটা নেবেন 100% সেই বাড়িতে অগ্নিকোণা টয়লেট থাকবে। আর ওই বাড়িতে যাবার পরে আপনার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে, একদম শেষের দিকে চলে যাবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একদম শেষ হয়ে যাবে।
আপনি হতাশ হয়ে পড়বেন, ভাববেন যে কি করব, কার কাছে যাব, কাকে কি বলবো, উপায় নেই কিছু। কেন না? পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে। এগুলো বেসিক জ্ঞান। একটা সময় ছিল যখন গুরুকুল প্রথা ছিল আমাদের দেশে, তখন যারা আয়ুর্বেদ চিকিৎসক হতো তাদেরকে, বিশেষ করে চিকিৎসকদের, চিকিৎসা পদ্ধতি পড়ানোর সঙ্গে সঙ্গে এই বাস্তুশাস্ত্র পড়ানো, তো এটা ছিল ম্যান্ডেটারি, পড়তেই হবে, মানে কম্পালসারি। যেমন বাংলা ইংলিশ কম্পালসারি, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, সবার ক্ষেত্রে ঠিক তেমনি বাস্তু ছিল কম্পালসারি, যেটা পড়তেই হতো। এটা বেসিক সেন্স, এটা রাখতেই হবে। কোথায় কি রাখলে কোন এলিমেন্টের জন্য, কোন তত্ত্বের জন্য আমার শরীরে কি প্রবলেম আসতে পারে, এটা আমার জানা প্রয়োজন। আর তখনকার দিনে চিকিৎসকরা চিকিৎসা করতে এই পদ্ধতিতে, তারা রোগকে থামানোর জন্য, রোগের চিকিৎসার জন্য ওষুধের প্রয়োগ করত, আর সেই রোগটা যদি পরবর্তীকালে ফিরে না আসে তার জন্য বাস্তু চিকিৎসা করত। এই ছিল আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। তখন আমরা বলতাম ধন্বন্তরী চিকিৎসা। তখন চিকিৎসক রোগীর নাড়ি ধরে বলতে পারতো এর কি রোগ হয়েছে, তখন টেস্ট করতে হতো না, তখন প্রেসক্রিপশন লিখতে হতো না, তখন খুব অল্প কিছুতেই ওষুধ রোগকে সারিয়ে দেওয়া হতো। তখন ওরা অনেক বড় বড় কঠিন কঠিন রোগের চিকিৎসা হতো খুব অল্প সময়, অল্প দিনের মধ্যে। আর এখন তো রোগের চিকিৎসা আর ওষুধ খেয়ে যাও সারা জীবন, ট্রিটমেন্টে থাকো। সুগার হয়েছে, ওষুধ সারা জীবন খেয়ে যাও। সারা জীবন ওষুধ খেয়ে যাওয়াটা কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়ে না, আরো খারাপের দিকে যায় সেটা। চিকিৎসা সেটাই, এটা চিকিৎসার মাধ্যম দিয়ে সেরে ওঠে। সারা জীবন চিকিৎসার মধ্যে থাকতে হবে, সেটা আর কোনো চিকিৎসা হতে পারে না। যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি না। তো এটার বলার উদ্দেশ্য এটাই যে তখনকার দিনে এই জিনিসটা করা হতো, বাস্তু ছিল কম্পালসারি, প্রত্যেককে জানতে হতো। আর আজকে আমরা সেই কোর্সটাকেই নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য, যে প্রত্যেকে জানুক, কিছু তো জানুক, অন্তত নিজের বিষয়ে জানুক, নিজে কি করে বাঁচতে হয়, কোথায় কি করতে হয়, কোনটার জন্য কোনটা হয় সেটা তো জানুক। কর্মটাকে তো বুঝুক, তারপর তো ফলটা বুঝবে। কোন কর্মের জন্য কি ফল পেতে হয় সেটা এর মধ্যে, সবটাই এর মধ্যে রয়েছে, সবটাই। এটা সেই আসল জায়গা কর্ম এবং কর্মফলের। তো এই অগ্নিকোণ যখন ডিস্টার্ব হচ্ছে, এই সিমটম গুলো আমরা দেখতে পাবো সেই ব্যক্তির মধ্যে। তার মধ্যে একটা ক্লান্তি ভাব, কনফিডেন্সের অভাব, ডিলে করা, লেট করা, প্রত্যেক কাজে লেট করা। আর পেটের প্রবলেম তো মাস্ট থাকবেই। বাড়িতে যতজন সদস্য থাকবে ম্যাক্সিমাম লোকের পেটের প্রবলেম থাকবে, ম্যাক্সিমাম লোকের। মাঝে মধ্যে মানে অগ্নিকোণে প্রবলেম আছে এটা বোঝার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে দুটো উপায়। এক হচ্ছে পেটের প্রবলেম কমন, আর দ্বিতীয়ত সেভিংস না থাকা, হু হু করে অর্থ বেরিয়ে যাওয়া। এই দুটোতেই অগ্নিকোণের প্রবলেম, একদম না দেখে না বুঝে শিওর হয়ে বলা যে আপনার অগ্নিকোণে টয়লেট আছে। আবার যদি অগ্নিকোণ ভালো হয়, অগ্নিকোণে কি করা উচিত? অগ্নিকোণে সব থেকে ভালো কিচেন করা উচিত, রান্নাঘর করা উচিত। কেন রান্নাঘর করা উচিত? না, অগ্নিতত্ত্বে অগ্নিকেই রাখা উচিত। আমাদের বাড়ির মধ্যে অগ্নিতত্ত্বের জায়গা কোনটা? রান্নাঘর, যেখানে আগুন জ্বলে, তাই না? তো অগ্নিকোণে যদি রান্নাঘর হয়, সেখানে আগুনের পরিমাণটা বাড়িয়ে দেয়। আর যখনই অগ্নিতত্ত্ব বেড়ে যাচ্ছে, তখন আমাদের কনফিডেন্স বাড়ছে, তখন আমাদের শক্তি বাড়ছে, আমাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব আসবে, একটা ঊর্জা আসবে, তাই না? যখন এইগুলো আসবে, তখন আমরা যেটা ঠিক করবো সেটাই করতে পারবো। তখন রজগুণ আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, আমরা যেটা চাইবো সেটাই করতে পারবো, কোনো ব্যাপারই নাই আমাদের কাছে সেটা। এতটাই প্রভাবশালী অগ্নিকোণ। তখন শুক্র স্ট্রং হয়ে গেছে, সেই ব্যক্তি সারা জীবন কিছু করুক আর না করুক, সে একটা লাক্সারি লাইফ লিড করবে, এটা বলা যায়। তার পার্টনারও ভালো হবে, জীবন সাথীও ভালো হবে, বিবাহের ক্ষেত্রে বৈবাহিক জীবনও ভালো হবে, কারণ শুক্র বৈবাহিক জীবনকে দেখে। শুক্র ডাউন মানে বৈবাহিক জীবন ডাউন, শুক্র ভালো মানে বৈবাহিক জীবন আপ, ভালো করবে সেদিকে। তার সঙ্গে সঙ্গে ধন প্রাচুর্য প্রচন্ড পরিমাণে বাড়াবে, সব দিককে স্টেবল করবে। এবার এটা ডিপেন্ড করে যে একটা গরিব মানুষ অগ্নিকোণ রান্নাঘর করেছে, একটা বড় লোকও করেছে, তফাৎ কি হবে? তফাৎ তো আছে, তফাৎ অবশ্যই আছে। কিরকম তফাৎ আছে? না, তফাৎটা ঠিক এইরকম আছে যে একটা গরিব মানুষ সে অগ্নিকোণে রান্নাঘর করেছে, এর অর্থ হচ্ছে সে কখনো ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটা বুঝতে পারবে না, তার চলে যাবে, সে তো ভোগ করতে পারবে না। কেন? তার চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা সেই বড় লোকের মতন হাই লেভেলে না, সে হাই লেভেলে বিজনেস করে না, হাই লেভেলে কাজ করে না, তাই সে হাই লেভেলের কোটি টাকা কামাতে পারবে না। আর যে অগ্নিকোণে রান্নাঘর বড় লোকটি করেছে, তার চিন্তা ভাবনাটাই সেই বড় জায়গায় যাওয়ার জন্য, সে বিজনেসটাই সে বড় রকম ভাবে করে, তাই সে যেতে পারবে।
যদি একটা সামান্য রিক্সাওয়ালারও অগ্নিকুণ্ড রান্নাঘর থাকে, তো এটা বলা যায় সেই রিক্সাওয়ালার ব্যাংক অ্যাকাউন্টে অন্ততপক্ষে কয়েক লাখ টাকা সেভিংসে থাকবে, থাকতেই হবে। একটা বিজনেসম্যান যে সারা দিনে বা সারা মাসে তার এমপ্লয়ীদেরকে কোটি টাকা মাইনে দিয়ে যাচ্ছে, অথচ তার অগ্নিকোণে জলের স্থান রয়েছে, তার অ্যাকাউন্ট যদি এবার চেক করে দেখা যায়, কিছু পাবো না, মানে তুলনামূলক কিছু পাবো না। ওই রিক্সাওয়ালার থেকে হয়তো কম ব্যালেন্স তার অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে পড়ে আছে। আমরা বাইরে জাঁকজমক দেখি, চাকচিক্য দেখছি, বাট ভিতরে তার এই অবস্থা, যদি থাকে অগ্নিকোণের বাথরুম, টয়লেট। টয়লেট এমন একটা জিনিস, টয়লেট যেখানে যাবে সেখানেই গন্ডগোল করবে, সেই জায়গাটাকে শেষ করে দেবে। ফাইন্যান্সিয়াল দিকের জন্য আমরা 3টে দিককে দায়ী করি 16 দিকের মধ্যে, বাকি দিককে ছেড়ে দিন। 16 দিকের মধ্যে 3টে দিক হচ্ছে প্রধান ফাইন্যান্সিয়াল দিকের জন্য, একটা অগ্নিকোণ, একটা উত্তর দিক, একটা পশ্চিম দিক। কিন্তু 3টে দিক 3 রকমের। অগ্নিকোণ যেমন টাকাকে আকর্ষণ করে নিয়ে আসে, তেমনি টাকাকে রেখেও দেয়, সেভিংস করায়। উত্তর দিক আমাদের কাজের সুযোগকে নিয়ে আসে, আমাদের টাকা পাওয়ার যে অপরচুনিটি সেটাকে ডেকে নিয়ে আসে। আর পশ্চিম দিক আমাদের প্রতিষ্ঠাকে বোঝায়, পশ্চিম দিক আমাদের ইচ্ছা পূর্তিকে বোঝায়। পশ্চিম দিকই বাস্তবে সেই দিক যেটা কর্মফলকে বোঝায়। আমি কর্ম করছি এতটা, ফল কতটা পাবো এটা নির্ভর করছে সেই পশ্চিম দিকের ওপরে, যে পশ্চিম দিক কতটা আমার প্রবল হয়েছে, কতটা শক্তিশালী হয়েছে। কেন না, পশ্চিম দিকের যে অধিপতি সে হচ্ছে শনি, আর শনি হলো কর্মফল দাতা। এই শনি যার যত বেশি স্ট্রং, সেই ব্যক্তির কর্মফল তত বেশি স্ট্রং। এমনই প্রভাব বাস্তুর উপর থাকে। এই যে বাস্তুর মধ্যে আমরা নবগ্রহকে দেখালাম, যদি আমি আগে থেকে জেনে নিই, আগে থেকে দেখে নিলাম যে আমার পরবর্তীতে বা এই কয়েক মাস পর বা কয়েক বছর পর অমুক গ্রহের দশা বা শনির দশা শুরু হচ্ছে, এবং শনি আমার জন্মচক্রে খুব খারাপ অবস্থায় রয়েছে, অতএব শনি আমাকে প্রচন্ড পরিমাণে ভোগাবে, আমাকে সমস্যার মধ্যে ফেলবে, আমাকে নানান দিক থেকে ঝামেলার মধ্যে ফেলবে সেই শনি। তো আমি কি করব? আমি প্রতিকার হিসেবে আগে থেকেই আমার পশ্চিম যে দিকটা আছে সেই দিকটা ক্লিন করে দেবো, পরিষ্কার করে দেবো, সেই দিকটাকে আমি ঠিক রাখবো। প্রাকৃতিক নিয়মে, বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী পশ্চিম দিকে যা করতে হয় আমি সেটা করে দিলাম, সেই দিকটাকে সেভাবে আমি ট্রিটমেন্ট করে রাখলাম। যতদিন শনি দশায় থাকবে ততদিন পশ্চিম দিকের সঙ্গে কোনো ছেড়ছাড় করবো না, তাহলে দেখবো দশাটা স্মুথলি কেটে গেছে। কোনো নেগেটিভ ইফেক্ট শনি আনতে পারেনি। কেন আনতে পারেনি? কারণ তার যেটা দিক, তার যেটা বসবাস করার জায়গা, আমি সেটাকে ক্লিন রেখেছিলাম, সেটাকে ঠিক রেখেছিলাম। আর একটা কথা বলতেই হয়, যারা নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট মানে ঈশান কোণ, সাউথ ইস্ট মানে অগ্নিকোণ, আর সাউথ ওয়েস্ট মানে নৈಋত কোণ, আর ওয়েস্ট মানে পশ্চিম দিক, এই কয়েকটা দিক যার স্ট্রং থাকে সেই ব্যক্তির কর্ম কখনো খারাপ হতে পারে না, আর কর্মফল তো খারাপ কদাপি নয়। এতটাই প্রভাব থাকে এই 4টে দিকের। আজকে আমরা বিশেষ করে এই 3টে দিক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বিশেষ করে 3টে দিক নিয়ে আলোচনা করছি, যেটা অগ্নিকোণ, উত্তর দিক এবং পশ্চিম দিক। উত্তর দিকের ক্ষেত্রে কিছু বলা, এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। উত্তর দিকে টয়লেট যদি আলোচনা করি, কখন আসে অগ্নিকোণই বা টয়লেট কখন আসে? আমি বললাম যে শুক্র খারাপ থাকলে। শুক্র খারাপ কখন হয়? শুক্র খারাপ তখনই হয় যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয়, বা হাজব্যান্ড ওয়াইফের উপরে টর্চার করে, বা ওয়াইফ হাজব্যান্ডের উপরে টর্চার করে, তখনই কিন্তু শুক্র খারাপ হয়। যখন আমরা টাকার অপব্যবহার করি তখন শুক্র খারাপ হয়। যখন আমরা দান করতে ভুলে যাই, ইনকাম করি, টাকা আছে তবু দান করি না, তখন শুক্র খারাপ হয়। আর তখনই অগ্নিকোণে টয়লেটটা যায়। আর অগ্নিকোণে টয়লেট যাওয়া মানে টাকার ব্যয় ঘটানো, জলের মতন সেই টাকার খরচা হওয়াকে বোঝায়। কেন? এটা কোন কর্মের ফল? না, এক সময় টাকা আমি অপচয় করেছিলাম, তখন টাকার প্রাচুর্য ছিল আমার কাছে, এখন টাকা আসছে কিন্তু থাকছে না, যখন আসলেই টাকার দরকার তখন থাকছে না। এটা সেই কর্মের ফল অগ্নিকোণে টয়লেট আসার পর হচ্ছে। আবার যদি একটুখানি উত্তর দিকের ক্ষেত্রে এটা বিচার করা যায়, উত্তর দিকের ক্ষেত্রে টয়লেট কখন আসে? উত্তর দিকের ক্ষেত্রে টয়লেট তখনই আসে যখন দীর্ঘদিন যাবৎ বাড়ির মহিলাদের উপরে অত্যাচার চলে, কোনো কন্যা ভ্রূণকে নষ্ট করা হয়। বিশেষ করে দেখা যায় যে বাড়ির মহিলাদের উপরে অত্যাচার চললেই উত্তর দিকে টয়লেট আসে। আর উত্তর দিকে যাদের টয়লেট থাকে, 100 জনের মধ্যে যদি আপনি 100 জনকে জিজ্ঞাসা করেন, 90 জন বলবে আমাদের বাড়িতে কোনো মেয়ে সন্তান নেই, তাদের বাড়িতে মেয়ে জন্মাই না।
যাদের উত্তর দিকে টয়লেট আছে। আর 10 জন বলবে হ্যাঁ জন্মেছে বা আছে। এবার জিজ্ঞাসা করবো তাদের লাইফটা কেমন, তাদের জীবনটা কেমন। একজনও বলবে না তাদের জীবনটা খুব ভালো। কোনো না কোনো প্রবলেম, শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, কোনো না কোনো প্রবলেম সেই মেয়েগুলো থাকতেই হবে। তাদের বিয়ে হয়ে গিয়ে অন্য বাড়িতে চলে গেলেও থাকবে। এটা উত্তর দিকে টয়লেট। কখন আসে না ওই কর্মের জন্য। কোন কর্ম? না কখনো মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, ওই বংশের লোকই করেছে। হয়তো প্রত্যক্ষভাবে সেই ব্যক্তি করেনি, কিন্তু তার পূর্বজ করেছে, কেউ তার ফলটা আজকে ভোগ করছে। তাই প্রত্যেকটা দিকে বাস্তু টয়লেট নিয়ে গিয়ে ফল দেয়। শুধু টয়লেট না, বাস্তুর মধ্যে আমরা দোষ করি। মেয়েদের দোষ হয় নাকি? মেনলি 4টে দোষ হয়। 4টের মধ্যে কি কি থাকে না, এক থাকে টয়লেট ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক। ও না, বাইরেটা নিয়ে হচ্ছে। এক নাম্বার টয়লেট ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক। 2 নাম্বার রান্নাঘর। 3 নাম্বারে কালার। আমি রংটা কি করে রেখেছি, কারণ এক একটা রং এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এই কারণের জন্য। আর 4 নাম্বারে হচ্ছে মেন ডোর, মেন গেট। এই 4টেই মেনলি হয় যেটা বাস্তবের মধ্যে দোষ তৈরি করে। বাকিগুলোকে ছেড়ে দিন, কিছু করে না ওরা, মানে খুব একটা বেশি ইফেক্ট থাকে না ওদের, খুব নর্মাল, খুব ছোটখাটো বিষয়। ওগুলো নিয়ে মাথা না ঘামালেও চলবে আমাদের। মেনলি এই 4টে জিনিস হয়। এই 4টে জিনিসই যখন ভুলভাল দিকে গিয়ে পড়ে যায়, ভুলভাল দিকে অবস্থান করে, তখন জীবনটা নরক হয়ে ওঠে। এই যে বললাম অগ্নিকোণে বাথরুম। অগ্নিকোণে বাথরুম মানে কি? প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গেছে। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে অগ্নিকোণে গেছে। অগ্নিকোণ কোথায়, কিসের জায়গা? না মা লক্ষ্মীর জায়গা। আর মা লক্ষ্মী মানে তো অর্থ, মা লক্ষ্মী মানে তো সমৃদ্ধি। তাহলে তার জীবন থেকে সমৃদ্ধি হারিয়ে যাবে, সমৃদ্ধি শেষ হয়ে যাবে। আবার উত্তর দিকে চলে গেলে তার জীবন থেকে কন্যা সন্তানের সুখ হারিয়ে যাবে, তার জীবন থেকে কাজের অপরচুনিটি হারিয়ে যাবে, তার জীবন থেকে ব্যবসা করার যে সুযোগ, ব্যবসা করার যে আনন্দ, সেটা হারিয়ে যাবে। কারণ ব্যবসায় সে কাস্টমার খুব একটা বেশি ভালো পাবে না। দুজন ব্যক্তি যদি রাস্তার এপার ওপারে দোকান করে বসে থাকে বা পাশাপাশি দোকান করে বসে থাকে, একজনের টয়লেট উত্তর দিকে আছে আর একজনের নেই, দেখা গেল যার উত্তর দিকে টয়লেট আছে তার দোকানে অনেক খদ্দের গেল, গিয়ে বসে বসে গল্প করে চা বিস্কুট খেয়ে যখন বাড়ি ফেরার সময় হলো, পাশের দোকানে গিয়ে টুক করে মালটা কিনে চলে এসলো বাড়িতে। লাভটা কি হলো? সুযোগ কোনটা ছিল? দোকানে বসে আড্ডা মারাটা, না মালটা কিনা, তার সেল হওয়াটা, তার বিক্রি হওয়াটা? তার বিক্রি হওয়াটাই। কিন্তু তার বিক্রি হলো না, তার সেল হলো না। কেন? বিকজ অফ নর্থে টয়লেট। এটার জন্য। নর্থের টয়লেট মানেই সুযোগ নষ্ট, নর্থের টয়লেট মানেই অর্থ প্রাপ্তি নষ্ট, টয়লেট নর্থে মানেই কন্যা সন্তানের সুখ নষ্ট। আবার নর্থের টয়লেট অনেক কিছু প্রবলেমও দেয়, যেরকম লিকেজ প্রবলেম। মাঝে মধ্যেই লিকেজ, অর্থাৎ যে পাইপ লাইন থাকে আমাদের, সেই পাইপ লাইনে লিকেজ হওয়া, মাঝে মধ্যেই লিকেজ হয়ে যায়। মানে প্লাম্বারের যাতায়াত মোটামুটি লেগে থাকা বাড়ির মধ্যে প্রায় সময়। এই সমস্ত প্রবলেম কিন্তু উত্তর দিকে টয়লেট দিয়ে থাকে। আর যার উত্তর দিক স্ট্রং থাকে, কোনো টয়লেট থাকে না, উত্তর দিক স্ট্রং মানে তার কাছে কাজের অপরচুনিটি লেগে থাকবে। তার কাজে থাকবে না এমন হতে পারে না, সে কোনো না কোনো কাজে থাকবেই থাকবে কোনো না কোনো কাজে। এতটাই বিরাট পরিমাণে ইফেক্ট নিয়ে আসে উত্তর দিক। কাজ তার থাকবে, লেগেই থাকবে। এবার যদি পশ্চিম দিকের দিকে একটু ঝাঁক মেরে দেখা যায়, 270 ডিগ্রি আকাশ তত্ত্বের দিক পশ্চিম দিক। এই পশ্চিম দিকে হচ্ছে আমাদের কর্মফলের জায়গা। যদি পশ্চিম দিকে টয়লেট হয়ে যায়, কি হবে তখন? কর্মফল শেষ। মানে আমি সারাদিন পরিশ্রম করি, প্রচুর পরিশ্রম করছি, এত বসকে তেল দিয়ে জ্বলছি, আমার তাও প্রমোশন হচ্ছে না, আমার তাও উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? আমি এত পরিশ্রম করছি, যতটা আমার পাওয়া উচিত, যতটা আমার পাওয়ার কথা, আমি পাচ্ছি না, একদম পাচ্ছি না। কেন? কখনো ভেবে দেখেছি উত্তরগুলো কোথায় লুকিয়ে আছে? কেন? আমরা এইগুলো ভাবতে ভাবতে যখন এই সমস্যাগুলোকে ফেস করতে করতে একটা সময় আসে যখন আমরা ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দিই। আমার ভাগ্যে আছে, ও বাদ দাও, যা হওয়ার হবে। আর ভাল লাগে না। এত জায়গায় গেছি, এত কিছু ধারণ করেছি, এত কিছু পড়েছি, কিচ্ছু হবে না। কারণ মেন যে জায়গাটা, আসল যে জায়গাটা যেখানে আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের দেখতে হবে, সেটা কি দেখিনি কখনো আমরা। আমরা যে চারপাশের এনার্জিটার মধ্যে বসবাস করছি, সেই এনার্জিটাকেই কখনো ভালো করে ধ্যান দিইনি আমরা। কি করে হবে?
সেই এনার্জিটাকে দেখতে হবে, সেই এনার্জিটাকে বুঝতে হবে, তারপর না আমরা পাবো আসল ফলটা, আসল জিনিসটা। তো এটা হচ্ছে সেই দিক, সেই অর্থাৎ এমন এক একটা পাওয়ার আছে না এক একটা দিকে, যদি এই প্রত্যেকটা পাওয়ারকে আমরা ইউটিলাইজ করতে পারি, এর ক্ষমতা বিশাল বিশাল। ইতিহাস ঘেটে যদি রাজা ভোজের কাহিনী আমরা দেখি, বাস্তুশাস্ত্র সব থেকে বেশি প্রচলিত ছিল রাজা ভোজের সময়। রাজা ভোজ ম্যান্ডেটরি করে দিয়েছিল যে প্রত্যেক প্রজাকে ড্রয়িং মেনটেন করে বাস্তু মতে বাড়ি বানাতে হবে। আর সেটাই এখন আমাদের চলছে। ধরুন যারা মিউনিসিপ্যালিটিতে ওদের ড্রয়িং জমা দিতে হয়, ইঞ্জিনিয়ার ড্রয়িং পাস করে, কোত্থেকে এসছে এগুলো? সেই রাজা ভোজের সময়কাল থেকে চলছে। কিন্তু তফাৎ হয়ে গেছে এটাই যে এখন ইঞ্জিনিয়ার যেরকম প্ল্যান দেওয়া আছে সেরকম বানাতে হয়, কিন্তু রাজা ভোজের সময় ইঞ্জিনিয়ারিং প্ল্যানের সঙ্গে সঙ্গে বাস্তুমতটাও দেওয়া হতো। এখন বাস্তুমতটা হারিয়ে গেছে, এটাই তফাৎ এসছে। বাকি অনেক নিয়ম এখনো সেই একই রকম রয়েছে। আর এই হচ্ছে সেই টয়লেটের ব্যবস্থা, যে কোথায় কোথায় টয়লেট করতে নেই। যেখানে টয়লেট, কেন আমি টয়লেটকেই বারবার উল্লেখ করছি কেন, তার কারণ হলো টয়লেট রাহু, স্বয়ং রাহু। টয়লেটকে আমরা যেখানে অবস্থান করব সেই জায়গার সত্যানাশ করে ছেড়ে দেবে, এমন প্রভাবশালী, এমন পাওয়ারফুল এই টয়লেট। তাই টয়লেট যেখানে সেখানে করা একদমই উচিত না, বিশেষ করে নর্থ ইস্ট, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, এই তিনটে জায়গায় তো কদাপি নয়। নর্থ বা এনএইতেও করা উচিত না, জীবনটাকে শেষ করে দেয়। অর্থাৎ আমরা এই জন্য একটা কথা, আমরা কেন, শাস্ত্র এই কথাটা বলে যে আমরা জীবনে বাঁচার জন্য, সুখের জন্য ইনকাম করি, আর সেই ইনকাম দ্বারা একটা সুন্দর লাইফস্টাইল লিড করার জন্য বস্তুর পিছনে খরচা করি। গাড়ি বাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী, নানা রকম দ্রব্য, ফোন, ল্যাপটপ, ক্যামেরা, কি নেই আমাদের কাছে আজকে। এই সমস্ত জিনিসের পিছনে আমরা অর্থ ব্যয় করি। আমরা কিসের জন্য? সুখের জন্য, যে এটা থেকে হয়তো আমার সুখ আসবে, হয়তো এটা থেকে আমার সুখ আসবে। এই সুখের পিছনে ছুটতে ছুটতে এক একটা বস্তু ক্রয় করে বেড়াচ্ছি, এক একটা জিনিস কিনতে থাকছি, কিন্তু আলটিমেটলি সুখ কোথাও পাচ্ছি না। আলটিমেটলি যেখান থেকে সুখ আসবে আমরা সেটাকে দেখিয়ে নিয়ে আসবে কি করে। এই জন্য আমরা বলি যে বস্তু থেকে সুখ হয় না, বাস্তু থেকেই সুখ হয়। যদি বাস্তুটাকে আমরা মেনটেন করতে পারি, সেই এনার্জিটাকে আমরা ঠিক করতে পারি, সুখ সেখান থেকেই হয়। এই জন্য বলা হলো যে প্রাকৃতিক নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে যারা বানায়, সেই বাড়িটা বাড়ি থাকে না, স্বর্গ হয়ে ওঠে। আর প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যে বাড়ি বানায়, সেই বাড়িটাও বাড়ি থাকে না, সেটা শ্মশানে রূপান্তরিত হয়। এত বড় কমপ্লিমেন্ট স্বয়ং ব্রহ্মদেব করেছেন। তাহলে বুঝতে পারছেন যে বাস্তুর গুরুত্বটা কোথায়। আর এখানে কিন্তু একটাও বাস্তু কাজ ফালতু জিনিসের বা গাঁজাখুরি গল্পের মতন কাজ করছে না। প্রত্যেকটা জিনিসের সাইন্টিফিক ব্যাখ্যা আছে, প্রত্যেকটা জিনিসের। যে 16 ডাইরেকশনের কথা আমরা আলোচনা করলাম খানিকটা, সবটা ক্লিয়ার হয়নি জানি আমি, আর 2 দিন আছে আমাদের হাতে। তো এই 16 দিক কেন, কিসের জন্য 16 দিক, কাজ কি এক একটা দিকের। আমরা তত্ত্বগুলো তো দেখলাম যে কোনখানে কোন তত্ত্ব অবস্থান করছে। যদি পরীক্ষা করতেই হয় তো নর্মালি একটা তত্ত্বকে অন্য তত্ত্বের জায়গায় নিয়ে গিয়ে দেখুন কি হয়, যেগুলো অ্যান্টি এলিমেন্ট রয়েছে, শেষ করে দেবে। যদি বাস্তুকে যারা পরীক্ষা করতে, যে আমি একটাই কথা তাদের বলি, খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। যাদের সাউথ ওয়েস্ট জায়গাটা থাকে, মানে সাউথ ওয়েস্ট নরিক্ষণ যেটা, সেখানে একটা সবুজ কাপড় টাঙিয়ে দিন, অথবা কিছু জুতো উল্টে রেখে আসুন, বা সবুজ কালার করে দিন, দেখুন কি হয়। বাড়িতে কাকচিল বসতে পারবে না, তো অশান্তি শুরু হয়ে যাবে। মানে সুখের সংসারে অশান্তি লেগে যাবে একটা কারণের জন্য। শুধু সাউথ ওয়েস্টে একটা নর্মাল একটা লাল এই সবুজ কালারের একটা পর্দায় টাঙিয়ে দিন না, বা একটা কাপড়ই ঝুলিয়ে দিয়ে আসুন, 1-1.5 ঘন্টার মধ্যে বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে তিল থেকে তালের দিকে চলে যাবে। তারপর সরিয়ে নিয়ে আসুন সেটাকে সেখান থেকে, দেখবেন ধীরে 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 আবার শান্ত হয়ে গেছে। এগুলো ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। সাউথ ওয়েস্ট এমন একটা জায়গা, ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেবে। সাউথ ওয়েস্টে সবুজ যাওয়া মানে অশান্তি, সেখান থেকে সেটা সরিয়ে নিয়ে আসলেই শান্তি। তো এরকম এক একটা দিকের এক এক রকম গুণ আছে। কোন দিকে কি রাখলে, কিভাবে রাখলে আমি সেই ফলটা যেটা আমি চাইছি সেটাকে পাবো। আবার ভুল দিকে ভুল এলিমেন্ট চলে গেলেও আমার জীবন থেকে সেটা হারিয়ে যেতে পারে, যেটা বর্তমানে আছে। বাস্তবের মধ্যে এক একটা জিনিসের চেঞ্জ যখনই আমরা করি, দেখবেন আমাদের জীবনে কোনো চেঞ্জেস তখনই আসে
যখন বাড়িতে কিছু চেঞ্জেস করি। তার আগে বা পরে আসা সম্ভবই নয়। আপনার জীবনে পরিবর্তন তখনই ঘটবে যখন আপনি কিছু পরিবর্তন করবেন। আর যখন দেখবেন কোনো ভালো কিছু ভাববেন, ভালো কিছু করছেন, তখন বাড়ির মধ্যে চেঞ্জ অবশ্যই আসবে। আপনি নিজে হাতেই করবেন, অজান্তেই করবেন। অজান্তে বা জেনে হোক, যেভাবেই হোক না কেন, চেঞ্জেস আপনি করবেনই করবেন। আর সেই চেঞ্জেসটা হয় বলেই সেই ফলটা পরবর্তীকালে ঘটে। ভালো সময় আসার আগেও চেঞ্জেস আসে, খারাপ সময় আসার আগেও চেঞ্জেস আসে। বাস্তবের মধ্যে আমরা নিজে হাতে সেই চেঞ্জেসটা করি। কেন? না, ওই কর্মফলটা আমাদের পেতে হবে, এই কারণের জন্য এই চেঞ্জেসটা করানো। যদি আমার জ্ঞান আগে থেকে থাকে বাস্তু সম্বন্ধে, যে এই চেঞ্জেসটা করলে এই ফলটা আমার জীবনে ঘটতে পারে, তাহলে কোথাও না কোথাও আমাদের ভাগ্য, আমাদের কর্ম আমাদেরই হাতে নয় কি? আমরাই সেটা কন্ট্রোল করতে পারি না কি? এই জন্য গীতায় কৃষ্ণ বারবার একটাই কথা বলে গেছে, যে আমাদের সমস্ত রকম ভাগ্য, সমস্ত রকম কর্ম সবটাই আমাদেরকে দেয়া হয়েছে, আমাদের হাতেই দেয়া হয়েছে। আমরা কি করলে কি হবে, কিভাবে করলে হবে, সবটাই আমাদের হাতে দেয়া হয়েছে। কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা হার স্বীকার করে নিচ্ছি। কেন না পর্যাপ্ত জ্ঞান আমাদের কাছে নেই, এই কারণের জন্য আমরা হাল ছেড়ে দিই। আমরা পরিস্থিতির কাছে মাথা নত করে দিই। কিন্তু উপায় আমাদেরকেই দেওয়া হয়েছে, সেই শক্তিশালী অস্ত্র আমাদের দেওয়া হয়েছে। এবার আমাকে বলুন যে যতটুকু আমরা পড়লাম, যা পড়লাম, বা যা বুঝেছি, কারোর বুঝতে কোথাও অসুবিধা আছে বা কোনো সমস্যা হয়েছে কি? অনেকক্ষণ বকবক করেছি, এবার তো রেস্ট দিন, একটু নিজেরা কথা বলুন, একটু আনমিউট করে শুভম নিন। একটা কোশ্চেন আছে। হ্যাঁ নিশ্চয়ই। শুভম একটা কোশ্চেন আছে, যার ওয়াশরুম ইয়া বাথরুম সাউথের দিকে আছে, সাউথে কোনা বলতে পারো, ওয়ান 190 या 190-200 ডিগ্রি আছে সাউথের দিকে, তো ওটা কেমন, ওটা ঠিক? যদি 190-র পরে থাকে তাহলে কোনো প্রবলেম করে না। ওকে। প্রবলেমটা তখন খুব বেশি হয় যখন 135-এর মধ্যে হয় বা 140-র মধ্যে হয়। ওকে, না তাহলে ঠিক আছে, তো আমি এমনি জিজ্ঞেস করলাম। তো আমরা তো ফ্ল্যাটে থাকি, তো আমাদের ফ্ল্যাটে হিসাবে, সাউথে হিসাবে তো এখানকার অমনি চলে যে সাউথের দিকে তোমার আপনি টয়লেট থাকবে। আপনি শিওর হয়ে যাবেন যে আমি সিমটম গুলো বললাম, যে অগ্নিকোণ যদি আপনি যে ভয়ে বা যেটা ভেবে প্রশ্ন করলেন, আপনার সঙ্গে যদি আমি সিমটম গুলো বললাম, এই সিমটম গুলো যদি ম্যাচ করে তখনই বাথরুম অগ্নিকোণে যাবে, তার আগে যাবে না। কারণ সিমটম ম্যাচ করবে, প্রত্যেকটা সিমটম ম্যাচ করতেই হবে, তবে পার্টিকুলার সেই জায়গায় সেই জিনিসটা থাকতে হবে। হুম। সিমটম ম্যাচ করছে মানে প্রবলেম আছে, সিমটম ম্যাচ করছে না তো চিন্তার কোনো বিষয় নেই। চিন্তা কোনো বিষয় নেই, হ্যাঁ ঠিক আছে। সিমটমের দিকে নজর দেবেন, সিমটম ম্যাচ করছে কিনা। হুম। পশ্চিম দিকে টয়লেট থাকলে কি কি প্রবলেম হয় আর একবার একটু বললে ভালো হয়। দেখুন, এক কথায় বলতে গেলে পশ্চিম দিকের টয়লেট আমাদের কর্মফলটা নষ্ট করে দেয়। যদি বিজনেসের কথা বলেন, যারা বিজনেসম্যান হয়, পশ্চিম দিকের টয়লেট কি করে না রোলিং করায়। কিরকম? না লাভ না লস, এমনই একটা অবস্থা। না তো সে বলবে লাভ হচ্ছে, না বলবে লস হচ্ছে, এমন একটা মাঝখানে ঝুলে থাকা যাকে বলে। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়। আর দ্বিতীয়ত পশ্চিম দিকের আর একটা ক্ষতিকর প্রভাব কি না, কাজ ব্যক্তি প্রচুর করে, যতটা করে ফল পায় না, অনেক কম ফল পায়। পশ্চিম দিক এটাই করে। আর সমৃদ্ধি কমিয়ে দেয়, প্রতিষ্ঠা কমিয়ে দেয়, ইচ্ছা পূর্তি সেইখানে বাধা দিয়ে দেয় পশ্চিম দিক। থ্যাংক ইউ। তারপর নেক্সট আর কে আছেন? শিবম মনে করবে না, আমি একটা আমি নিজের কথাটা বলছি। I am not brought up in West Bengal. So I was born and brought up in UP. That is in Allahabad. So it's totally Hindi. বাংলা আমরা এই জন্য বলতে পারি কারণ কি আমার মা বাবা বাঙালি।
অ্যান্ড তো যে আমার পড়াশোনা তো বাংলা না, ইট ইজ হিন্দি ইংলিশ টোটালি। হুম। তো যদি এটাকে ট্রান্সক্রিপ্ট যদি তুমি কেউ বি ট্রান্সক্রিপ্ট করে ইংলিশে দিতে পারে, দ্যাট উইল বি গ্রেট হেল্প। ওকে, আমরা নেক্সট 2 মাস পর থেকে আমরা চেষ্টা করব যে মানে একটা প্ল্যানিং চলছে আমাদের পুরোটা হিন্দিতে কনভার্ট করার, মানে এই ক্লাসটি লাইভ ক্লাসটি পুরো হিন্দিতে হবে 2 মাস পর থেকে, কেমন? তো আপনি যেহেতু যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, আপনাকে একটা নেক্সট গ্রুপে অ্যাড করা হবে এই ক্লাসটির পর। ওকে, ঠিক আছে, আপনি ওখান থেকে হিন্দি ক্লাসটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। বিবাহে বাধা বাস্তুর কোন দোষে হয়? বিবাহ হচ্ছে না, লাগছে না, চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, কোন দোষে বাস্তু? দেখুন, ওভাবে বলা বলতে বিবাহ বাধা সেটা ছেলে না মেয়ে সেটার উপর ডিপেন্ড করে। যদি ছেলে বা মেয়ের যার বিবাহ বাধা আসছে তার বেডরুম যদি ঈশান কোণে আসে, যদি সে ঈশান কোণে শোয়, তো বিয়েতে প্রচুর বাধা আসে, আসে কেটে যায়, আসে কেটে যায়। বা বিয়ের পর যদি ঈশান কোণের বেডরুমে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে সেপারেশন হওয়ার চান্সও প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। আবার এটাও হয় যদি E6-এ দরজা চলে যায়, সেখানেও বিবাহে প্রচন্ড পরিমাণে বাধা চলে আসে। এই 2-3টে রিজনই থাকে বিবাহে বাধার জন্য, এক বেডরুম, এক দরজা, এই দুটো মেনলি। দরজাটা কোন দিকে থাকা চলবে না? দরজা যদি পূর্ব দিকে সাইডে থাকে বা অগ্নিকোণের কাছাকাছি থাকে, তখনও প্রচন্ড বাধা আসে। আর কর্মে বাধা, কাজ এসে চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। কর্মে বাধা মানে উত্তর দিকে প্রবলেম। উত্তর দিক আমাদের কর্মকে দেখে। উত্তর দিকের ভুল জায়গায় যদি দরজা হয়, বা কিচেন এসে যায়, বা সেখানে বাথরুম চলে এসছে, বা সেপটিক ট্যাঙ্ক চলে এসছে, সেক্ষেত্রে প্রচন্ড কর্মে বাধা আসে। ঠিক আছে, নমস্কার। নেক্সট বলুন। সুময় বাবু, আপনি বুঝতে পারছেন তো ক্লাস, মানে বাংলা বুঝতে পারছেন তো, আর নাকি একদম? হ্যাঁ, না না, বাংলা আমি বুঝতে পারি, ওকে। বাট কি বলবো, আমার পড়াশোনা না না, তাই জন্য আমি বাংলার যেটা লেখা আছে ওগুলো পড়তে পারবো না, বাট বাংলা বুঝতে পারি ভালো করে। ওকে ওকে, ঠিক আছে। আমরা ভাবছিলাম এটা হিন্দিতে ক্লাস স্টার্ট করবো খুব শীঘ্রই, তো আমরা নেক্সট আফটার 2 মান্থস আমি স্টার্ট করার চেষ্টা করছি ওটা। ঠিক আছে, নো প্রবলেম। তো আশা করছি আজকের টপিকের ওপরে সেরকম ভাবে জিজ্ঞাসাও আর কারণ নেই। আরেকটা বিষয়, আগামীকাল আমরা আরেকটু বিরাট মানে একটু বিশেষ টপিক নিয়ে আলোচনা করব আগামীকাল। তো সেটা কিনা, সেটা সাউথ ওয়েস্ট, মানে রাহুকে নিয়ে আলোচনা করব। তো যাদের সাউথ ওয়েস্টে প্রবলেম আছে, মানে সাউথ ওয়েস্টে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক বা গ্রিন কালার বা মেন ডোর এইগুলো বা কিচেন, এই কয়েকটা জিনিস যাদের সাউথ ওয়েস্টে থাকবে, আগামীকালকের ক্লাসে জয়েন করতে তাদের প্রবলেম হতে পারে, কেমন? তো আজকে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, আমি চাইবো সেটাই থাক আগামীকাল। কিন্তু অনেকের প্রবলেম হবে, যাদের যাদের সাউথ ওয়েস্টে প্রবলেম আছে। যাদের নেই তারা অবলীলাক্রমে জয়েন করতে পারবে, কিন্তু যাদের প্রবলেম আছে সাউথ ওয়েস্টে, তাদের কালকে কিন্তু জয়েন করতে প্রবলেম হবে। নানা রকম হতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বা কোনো কাজ থাকতে পারে, বা এমন কোনোভাবে সে ফেসে গেছে, সে ক্লাসে জয়েন করতেই পারতো না, সে রাস্তায় বিজি হয়ে গেল। কোনো না কোনোভাবে তার কোনো না কোনো প্রবলেম হবেই কালকে, যদি প্রবলেম বাড়িতে সাউথ ওয়েস্টে থাকে। তো এটা একটা বিরাট পয়েন্ট, কেমন? তো যেহেতু আজকের টপিকের উপরে সেভাবে কারোর কোনো প্রশ্ন নেই, তো আজকের টপিক বা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এবং আগামীকাল আমি চাইবো, আজকে যেরকম আমরা একদম পারফেক্ট টাইমে ক্লাস স্টার্ট করেছি, আগামীকালকেও সেই টাইমেই ক্লাস স্টার্ট করব। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আগামীকাল ক্লাসে আমরা একদম ঠিক টাইমে জয়েন করব, অর্থাৎ 8টার সময় ক্লাস আমাদের স্টার্ট করার কথা। আমরা প্রত্যেকে ক্লাস জয়েন করব 7:55-এ, 7:55, কেমন? 7:55 আমাদের ক্লাস করে রেডি হয়ে যাবে, একদম ডট 8টা বাজবে আমরা ক্লাস স্টার্ট করে দেবো, লেট করবো না।
কারণ কালকে টপিকটা একটু বড় টপিক আছে, কালকে আমাদের 10টা ওভার হয়ে যেতে পারে, তাই আজকে আমি একটু ফাস্ট ছাড়লাম। কেমন? তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার সঠিক সময় দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। শুভরাত্রি। Thank you.